আসসালামু আলাইকুম। সকল লিসেনারকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, ঈদ স্পেশাল এপিসোডের এবারের আয়োজনে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে গ্রাম কেন্দ্রিক একটি ঘটনা। তো কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি আমাকে দিয়েছে সৌমিত্র রয়। তার বাসা ঢাকার বাসাও এলাকায়, আর ওর গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের সীতারামপুর গ্রামে। আর এই ঘটনাটি তিনি যখন সংগ্রহ করেছেন সেই সময়টা ছিল 2016 সাল। তিনি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যে মাঝখানে একটি সময় পেয়েছিলেন, ওই সময়ে তার পরিবারের সাথে তিনি তার যে নানা বাড়িতে গিয়েছিলেন এই নওপাড়া ইউনিয়নে, এই সীতারামপুর গ্রাম আর কি তার যেটা। আর এই নওপাড়া ইউনিয়নের পাশে আরো একটি গ্রাম রয়েছে, এটার নাম হচ্ছে রায়জাদাপুর গ্রাম। ঘটনাটি মূলত এই রায়জাদাপুর গ্রামকে কেন্দ্র করে। আর যার সঙ্গে ঘটনাটি ঘটেছিল তিনি একজন ভ্যান চালক। তো ঘটনাটি কিভাবে সংগ্রহ করেছেন এই বিষয়ে আমি খুবই সংক্ষেপে একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে যে ওই সময়ে যখন তিনি 2016 সালে এই সৌমিত্র রয় উনি যখন গিয়েছিলেন তার নানা বাড়িতে, তো নানা বাড়িতে যাওয়ার পরে বিকালের দিকে একটু কাজ করতে বা ঘুরতে উনি বের হতেন। তো ওইখানে কাছাকাছি মধুমতি নদী রয়েছে, সেই দিকে যেতেন। তো ওই কাছাকাছি একটা জায়গা রয়েছে যেটা মধুখালীর কাছে। এইখানে কিন্তু একটা রাস্তা রয়েছে, একটা যশোরের যে হাইওয়েটা, তো ওইখান দিয়ে যশোর খুলনা যাওয়া যায়, যশোর খুলনা হাইওয়ে বা মহাসড়ক যেটা। তো ওইখানে বাগাট নামক একটা জায়গা রয়েছে। আর বাগাটের মিষ্টান্ন দ্রব্য এটা সকলের খুব প্রিয়, স্পেশালি বাগাটের দইটা অনেকের কাছে প্রিয়। আমি নিজেও খেয়েছি, আপনারা অনেকে খেয়ে থাকতে পারেন। তো উনি ওই কিছু জিনিস এই মিষ্টান্ন কিছু দ্রব্যাদি কেনার জন্য তার বাড়ি থেকে বলে দেওয়া হয়। তো উনি ওই জিনিসটা কেনার পর যখন যাচ্ছিলেন ওই সীতারামপুর গ্রামের দিকে, তখন যেই ভ্যানে উনি উঠেছিলেন এই ভ্যান চালকের নাম হচ্ছে নয়ন। তো ওই নয়ন সাহেব যখন উনি যখন তাকে ডাকতেন, ওখানে আরো ভ্যান ছিল। তো নয়ন সাহেব আসলে এমন ভাবে তাকে ডেকেছিলেন খুব আন্তরিকতার সাথে যে তার ভ্যানে ওঠার জন্য। আর এটা সৌমিত্রের কাছে ভালো লেগেছিল। ওই ভ্যানে ওঠেন। তো ভ্যানে তো আরো যাত্রী প্রয়োজন ছিল, একজনকে নিয়ে গেলে তো পোষাবে না। তো সৌমিত্র রয় বলেন যে আমার তো একটু তাড়াতাড়ি যেতে হবে, সন্ধ্যা লেগে যাচ্ছে, আমাকে নিয়ে চলেন, আমি আপনাকে বসিয়ে দেব। তখন ওই নয়ন সাহেব তার ভ্যানে নিয়ে তাকে যখন ওই সীতারামপুর গ্রামের দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন যেহেতু একাই ছিলেন ওই ভ্যানে, তখন এই সৌমিত্র রয় ওই ভ্যান চালকের সাথে কথা বলছিলেন যে রাতের বেলা আপনি ভ্যান ট্যান চালান, ভয় টয় লাগে না? তখন তিনি বলেছেন হ্যাঁ, ভয় টয় তো লাগেই, আর এই কারণে আমি রাতের বেলা ভ্যান চালাই না, সাধারণত সন্ধ্যার পরে একটু চালাই, এরপরে বাসায় চলে যাই। আমার বাবা আগে চালাতেন, অনেক রাত পর্যন্ত ভ্যান চালাতেন, কিন্তু একবার ভয় পেয়ে উনি আর চালান না, আর তারপরে একটা ক্ষতি হয়ে গিয়েছিল ওনার। তো এই কথাটা শোনার পর সৌমিত্রের আগ্রহ জন্মে যে আসলে কি ঘটনাটি ছিল। আর প্রথম দিকে বলতে চান নাই ওই নয়ন সাহেব, তারপরে বলেছিলেন। সেই বিষয়টি আপনাদের সামনে এখন বলতে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, ঘটনার যেই সময়টা, মানে মূল যে সময়টা, এই সময়টা ছিল 1980 সাল, তখনও শুরু হয় নাই। এর ঠিক আগের দিকে এক্সাক্ট সাল বলতে পারেননি, তবে 80 সালের আগে, মহান মুক্তিযুদ্ধের পরে, এর একটা মধ্যবর্তী সময়ে এই ঘটনাটি ঘটেছিল। ওই সময়ে এই নয়ন সাহেবের যিনি বাবা, উনি ভ্যান চালাতেন রায়জাদাপুর থেকে বাগাট পর্যন্ত আসতেন, আর বাগাট থেকে রায়জাদাপুর যেতেন। এই এতটুকু সীমানার মধ্যে তার ভ্যান চালানোটা সীমাবদ্ধ ছিল। তার বাড়িও রায়জাদাপুর গ্রামের একটা জায়গায়। সেই গ্রামের ওই যে জায়গাটা, ওই জায়গাটার নামের শেষে পাড়া শব্দটা রয়েছে। তো ওটা কি পাড়া এটা সৌমিত্র রায় মানে ভুলে গিয়েছেন, যার কারণে আমাকে বলতে পারেন নাই, যেটা নয়ন সাহেব বলেছিলেন আর কি। তো মূল গ্রামটা রায়জাদাপুর গ্রাম। তো রায়জাদাপুর থেকে বাগাট পর্যন্ত যাত্রীদেরকে নিয়ে আসতেন, আবার বাগাট থেকে যাত্রীদেরকে রায়জাদাপুর পর্যন্ত নিয়ে যেতেন। তো এটাই ছিল মূলত তার ভ্যান চালনার জীবনটা, মানে এইটুক জায়গার মধ্যে তিনি সবসময় কাজ করতেন। তো অনেক সকালবেলা বের হতেন, ওই ভ্যান চালাতে চালাতে দুপুরবেলা কিছু যাত্রী পেলে আবার বাড়ির দিকে আসতেন, আবার খাওয়া দাওয়া করে আবার বেরোতেন। আর অনেক রাত পর্যন্ত অপেক্ষা করতেন, কারণ দেখা যেত যে ঢাকা থেকে যাত্রীরা অনেক সময় এসে ভ্যান পায় না গ্রামে যাওয়ার জন্য। এই জন্য বেশ উনি এই বিষয়ে খুব আন্তরিক ছিলেন।
যাতে করে লোকজন সবসময় ভ্যান পায়। এই জন্য উনি সবার মধ্যে দীর্ঘ রাত করে ভ্যান চালাতেন। আর রাত বলতে কিন্তু তখন রাত 10টা কি সর্বোচ্চ 11টা, এইটা কিন্তু ওই সময় অনেক রাত ছিল। এখন নয় অনেক আলো চারদিকে আছে, লাইট হয়েছে, সকলে টেলিভিশন দেখে, ইন্টারনেট ব্রাউজ করে, যার কারণে অনেকে অনেক রাত জেগে থাকে। কিন্তু ওই সময়টা কিন্তু অনেক রাত, এটা প্রিয় লিসেনার্স আপনারা বুঝতেই পারছেন। তো এইভাবে উনি কাজ করতেন। একবার কি হলো যে রাত তখন আনুমানিক যে কয়টা উনি জানেন না, তখন অনেক রাত হয়ে গেছে, ওনার হাতে তো ঘড়ি ছিল না। তো ওনার বর্ণনা মতে হয়তো বা 10:30 কি সর্বোচ্চ 11টা বাজতে পারে, এমন একটা আইডিয়া তার ছিল। তো ওই সময়ে উনি দীর্ঘ সময় অপেক্ষা করে যখন বাগাট বাজার থেকে কোনো যাত্রী পাচ্ছিলেন না, তখন উনি খালি ভ্যানটা নিয়ে রায়জাদাপুরের দিকে যাত্রা শুরু করেন। তো ওই যে রাস্তাটা, ওই রাস্তাটার ওই সময় এমন ছিল যে প্রায় 8-10 মিনিট ভ্যান চালালেও আশেপাশে কোনো ঘর বাড়ি দেখা যায় না, শুধু গাছ, রাস্তার দুপাশে ঝোপঝাড়। আর রাস্তা তখন পাকা ছিল না, মাটির রাস্তা ছিল। বর্ষাকালে ওই রাস্তা দিয়ে ভ্যান চালানো তো দূরের কথা, হাঁটাটাই অনেক কঠিন হয়ে যেত। আর ওই সময়টা ছিল শীতকাল আসবে আসবে ভাব, এমন একটা সময়, মানে রাতের বেলা ঠান্ডা পড়ে। তো উনি যাচ্ছেন, তো যেতে যেতে একটা জায়গায় উনি আসেন। আসার পর ওইখানে মূলত ওই যে যেই প্রায় 10 মিনিট পথ, যেটা যে যার মধ্যে কোনো ঘর বাড়ি নাই, শুধু ঝোপঝাড় আর দূরে ফসলের ক্ষেত, এমন একটা জায়গা দিয়ে উনি ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। তো একটা জায়গায় যখন উনি আসেন চালাতে চালাতে, তখন উনি দেখতে পান রাতের বেলায়, আর সামান্য আলো ছিল, কারণ হচ্ছে ওনার ভ্যানের নিচ দিকে যে লোহার একটা দণ্ড ছিল, ওইখানে একটা হারিকেন বাঁধা থাকতো। ওই হারিকেনের আলো চারদিকে ছড়িয়ে পড়তো, মানে মৃদু আলো, সামনে অল্প একটু দেখা যায় এরকম আর কি। তো ওই সময় আকাশে চাঁদের আলোটা অত ছিল না, তারার আলো যতটুকু থাকে এমনি অন্ধকারের স্বাভাবিক যে আলো, ওই আলো এবং তার হারিকেন আলোতে মোটামুটি উনি দেখতে পান যে চাদর পরিহিত একটা মানুষ, লুঙ্গি পরা, চাদর দিয়ে মুখ ঢাকা, হেঁটে যাচ্ছে। তো উনি চিন্তা করেন যে লোকটার বাড়ি হয়তো বা কাছাকাছি হবে, আর ভ্যানে সে হয়তো বা উঠবে কি উঠবে না উনি নিশ্চিত না। তারপর উনি বেল বাজান, মানে ওনার ভ্যানে যে বেলটা ছিল ওই বেলটা বাজান, যাতে করে উনি টের পায় যে একটা ভ্যান আছে, আর তার যদি ভ্যানে ওঠার প্রয়োজনীয়তা দেখা দেয় তো তাকে ডাকবেন। তো উনি বেল বাজান, দেখলো যে ওই লোকটা কোনো ভ্রুক্ষেপ নাই। তো তখন নয়ন সাহেবের বাবা উনি চিন্তা করলেন যে সে মনে হয় ভ্যানে উঠবে না, উনি পাশ দিয়ে চলে যাচ্ছেন। কিছুটা পথ যাওয়ার ওর পেছন থেকে হঠাৎ করে এমন একটা কণ্ঠে বলে ওঠে যে এই দাঁড়া। শুধু এতটুকু বলেছে। কণ্ঠটা শুনে উনি চমকে ওঠেন, কারণ হচ্ছে মানুষের গলার স্বর ভেঙে গেলে বা ঠান্ডা লেগে গলার অবস্থা খারাপ হয়ে গেলে যেরকম শব্দ হয়, ঠিক এমন একটা ভয়েসে তাকে পেছন থেকে এইভাবে ডেকে ওঠে যে এই দাঁড়া। দাঁড়ানোর মানে কথা বলতেই নয়ন সাহেবের আব্বা উনি দাঁড়িয়ে যান। উনি তো চাচ্ছিলেন যে কোনো মানুষ উঠুক, তো উনি দাঁড়িয়ে যান। দাঁড়ানোর পরে পেছন দিকে তাকান, পেছন দিকে তাকানোর পরে দেখে যে ওই লোকটা মাথার উপরে চাদর দেয়া, মুখ ঢাকা, সে ভ্যানের সামনের দিকে না বসে ভ্যানের পেছন দিকে বসে। সাধারণত ভ্যান খালি থাকলে আমরা কি করি, ভ্যানের সামনের যে অংশ, ভ্যান যিনি চালায় তার হাতের ডান পাশে এবং বাম পাশে একটা জায়গা থেকে ওখানে দুজন মানুষ বসা যায়। আমরা স্বাভাবিকভাবে সেই জায়গাগুলো ফিল আপ করার পর পেছন দিকে মানুষ বসে, তাই না? আমরা তো এইভাবেই বসে থাকি আর কি। তো ওই লোকটি সামনে আসে না, উনি পেছনে বসে। পেছনে বসে এমন ভাবে বসে, 2 পা ঝুলিয়ে দিয়ে, ভ্যানের পেছন দিকে 2 পা ঝুলিয়ে দিয়ে বসে। মানে নয়ন সাহেবের আব্বুর পিঠ যেদিকে, তার মানে আর যিনি বসেছেন পা ঝুলিয়ে, তার পিঠ ওই দিকে, মানে অপোজিট ডিরেকশনে বসেছেন। সামনে বসলে তো সেম ডিরেকশন হয়। উনি যখন বসেছেন, নয়ন সাহেবের আব্বা উনি ফিল করেন যে বসার পর স্বাভাবিকভাবে একটা ঝাঁকি লাগে ভ্যানে, এরকম কোনো ঝাঁকি লাগলো না। তো উনি এই বিষয়টা নিয়ে আসলে অতটা চিন্তা করেননি। উনি চিন্তা করলেন যে ঠিক আছে, এবার যাওয়া শুরু করি। তো ভ্যান চালানো শুরু করে দেন। চালানো শুরু করার পর একটা ফিলিংস আসে যে একটা মানুষ ওনার ভ্যানে উঠে বসলো, কিন্তু ভ্যানটা আসলে ওরকমটা মনে হচ্ছে না যে খুব ভারী হয়ে গেছে, মনে হচ্ছে একদম স্বাভাবিক ব্যাপার। আর মনে হচ্ছে ভ্যান খালি। তো আসলে উনি চিন্তা করেন কি ব্যাপার, ভ্যান একজন মানুষ উঠলো, ভার লাগে না কেন? উনি মাঝে মাঝে পেছনে তাকিয়ে দেখছেন যে পিছনে লোক আছে কিনা। হ্যাঁ, পেছনে তো লোক আছে।
তো উনি আবার ভেবেছেন যে এই লোকটার ওজন মনে হয় খুব হালকা, যার কারণে ওনার কাছে সেই ওয়েটটা মনে হচ্ছে না। কিন্তু এতটা হালকা হওয়া কি সম্ভব কিনা এটা উনি ভাবছেন। ভাবতে ভাবতে একবার চিন্তা করেন যে আচ্ছা, এই লোকটা যাবেটা কোথায়, এটা তো একটু বলার দরকার তাকে। উনি বলেন যে ভাই, কোথায় যাবেন, কোন জায়গায় নামাবো? কয়েকবার জিজ্ঞেস করার পর পেছন থেকে ওই যে ভাঙা ভাঙা ভয়েসে বলে ওঠে, এই মিয়া, এত কথা কইসকে, সোজা চালা, কিচ্ছু জিজ্ঞেস করবি না, সময় হলে আমি নেমে যাব, এইভাবে বলে। তো উনি চিন্তা করেন যে এই লোকটা মনে হয় একটু অভদ্র গোছের বা হোমরা সোমরা টাইপের কোনো লোক হবে, নাহলে এরকম ব্যবহার করতে কথা না। যাই হোক, যেহেতু সোজা রাস্তা, হয়তো বা কোনো একটা জায়গায় এই পথেই নেমে যাবে, এই জন্য সে বলতে চাচ্ছে না, বা তার মেজাজ মর্জি গরম আছে। তো নয়ন সাহেবের আব্বার কোনো কথা বলে না। তো এর মধ্যে কি হয়, নয়ন সাহেবের আব্বা হঠাৎ করে উনি ফিল করছেন ওনার প্রচন্ড ঘুম পাচ্ছে। মানে এমন ঘুম, ওনার কাছে মনে হচ্ছে যে উনি ঘুমিয়ে পড়ে যাবেন। একটা মানুষ ভ্যান চালাচ্ছে রাস্তায়, এই ভ্যান চালানো অবস্থায় কিন্তু এইভাবে প্রচন্ড ঘুম আসার কথা না, কারণ ওই পরিশ্রমের কারণে ঘুমটা চোখ থেকে সরে যাওয়ার কথা। আর ঘুম যদি কোনো কারণে এসেও থাকে, হয়তো মৃদু ঘুম আসবে। উনি এমন ঘুম মানে ফিল করছেন, মনে হচ্ছে উনি ভ্যান আর চালাতেই পারবেন না। সবচাইতে ভয়ানক ব্যাপার যেটা ঘটে সেটা হলো, মানে অদ্ভুত ব্যাপার, উনি ভ্যান চালাতে চালাতে ঘুমিয়ে যান। মানে ওই সিটে বসা অবস্থায় ঘুমিয়ে উনি হ্যান্ডেলের উপরে পড়ে যান। এরপরে ওনার কিছু মনে নাই, কতক্ষণ ঘুমিয়েছেন এটাও উনি বলতে পারেন না। হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি মানে মাথাটা উঠান, উনি ফিল করেন যে হ্যাঁ, আমি এই আমার যে হ্যান্ডেল ছিল ওই ভ্যানের, এই হ্যান্ডেলের উপরই মাথা রেখে ঘুমিয়েছি। কিন্তু কতক্ষণ ঘুমিয়েছেন এটা বলতে পারেন না। ঘুম থেকে ওঠার পর ওনার চোখ, মানে আমরা ঘুম থেকে ওঠার পর চোখ খুলতেও তো একটু সময় লাগে, ওনার ওরকম মনে হচ্ছে উনি দীর্ঘ সময় ঘুমিয়েছেন। মানে ঘুম থেকে ওঠার পর উনি দেখেন যে উনি ঠিক ভ্যানের উপরেই বসে আছেন। ঘুমিয়ে তো ভ্যান থেকে পড়ে যাওয়ার কথা, তাই না? নাহলে তো এই সিটের উপর একটা সরু জায়গায় এভাবে বসে থাকার কথা না, কিন্তু উনি দেখেন উনি ভ্যানের উপরেই আছেন, ওই সিটের উপরেই আছেন, এবং ওনার দুই হাত ওই হ্যান্ডেলের উপরেই আছে। উনি চিন্তা করেন যে আচ্ছা, ভ্যানের উপরেই আসি, ঘুমায় পড়ে গেলাম না, মনে হয় অল্প কয়েক সেকেন্ডের জন্য ঘুমিয়েছি, উনি এইটা মনে করেন। উনি ভ্যান মানে চালাবেন, হঠাৎ করে উনি ফিল করেন ভ্যান তো চলছে, কিন্তু উনি কিন্তু প্যাডেল মারছেন না, পা ওনার প্যাডেলের উপরে আছে, কিন্তু উনি প্যাডেল মারছে না, কিন্তু ভ্যান চলছে, এবং ভ্যান অনেক দ্রুত গতিতে চলছে। উনি চিন্তা করেন যে এই এবড়ো থেবড়ো মেঠো পথ, এই পথে ভ্যান এত দ্রুত তো চলে না, আর খুব স্মুথলি চলছে, মনে হচ্ছে উড়ে উড়ে যাচ্ছে। এবং সত্যি উনি তাকিয়ে দেখেন যে ওনার ভ্যান মাটি থেকে 3-4 ফুট উঁচুতে, আর ওনার হারিকেনের আলোটা নিভে গেছে। যতটুকু আলো ছিল আকাশে, ওই আকাশের তারার আলো বা হালকা চাঁদের আলোতে উনি যতটুকু দেখেন, আকাশে কিছুটা মেঘ ছিল। তো উনি এই দৃশ্য দেখেন, এই দৃশ্যটা দেখে প্রচন্ড ভয় পান। তখন উনি কি মনে করে পেছন দিকে তাকিয়েছেন, আমার তো একজন যাত্রী ছিল, সেই যাত্রীটা কই। পেছন দিকে তাকিয়ে দেখেন ওই যে লোকটি পা ঝুলিয়ে বসেছিল, পিঠ মানে মাথা উল্টো দিকে দিয়ে, পিঠ তার পিঠের দিকে দিয়ে, এই লোকটি এখন ভ্যানের ঠিক মাঝখানে বসে আছে, তার দিকে মুখ করে, মানে উনি যেই দিকে ভ্যান চালাচ্ছেন ওই দিকে মুখ করে। স্বাভাবিকভাবে আমরা দেখি যে ভ্যানে যদি 5 জন লোক হয় বা 5 জনের অতিরিক্ত লোক হয়, আমরা কি করি, সামনে 2 জন, পেছনে 2 জন বসার পরে 5ম ব্যক্তি ভ্যানের ঠিক মিডিলে বসেন। ঠিক ওইভাবে ওই লোকটি বসে আছে। উনি কিন্তু শুরুর দিকে তার চেহারার দিকে খেয়ালই করেননি, এবার পেছন দিকে তাকিয়ে তার চেহারার দিকে উনি দৃষ্টি দেন। ভালো করে বুঝতে পারেন না, তবে এতটুকু বুঝতে পারেন তার চোখ দুটি লাল টকটকে জল করছে, আর তার নাকটা হালকা দেখা যাচ্ছে স্বাভাবিক মানুষের নাকের মতোই। তো উনি পেছন দিকে তাকিয়েছেন, তাকানোর পর ওই জল চোখ দেখে বেশ ভয় পেয়েছেন। আর যখনই ওই অবয়বটা দেখেছে যে এই নয়ন সাহেবের আব্বা পেছন দিকে তাকিয়েছে, ওই অবয়বটি
লাফ দিয়ে উঠে দাঁড়ায়, এক লাফে উঠে দাঁড়ায়। মানে বসা থেকে এক লাফে উঠে দাঁড়ানো, মানুষ যেভাবে ওঠে ঠিক সেভাবে না, মনে হচ্ছে লোকটা মানে শূন্যে উঠে দাঁড়ালো এরকমটা। তার পাটা ভ্যানের সাথেই লাগানো, সে উঠে দাঁড়ানোর সময় হালকা একটু ঝাঁকি অনুভূত হয় ওই ভ্যানে, এবং তখন ওই চাদরটি সে 2 হাতে খুলে ফেলে। চাদরটি খুলে ফেলার পর নয়ন সাহেবের আব্বা দেখে তার আকার আকৃতি সর্বোচ্চ 5 ফুট 6 কি 7 ইঞ্চি, মানে একটা স্বাভাবিক মানুষের উচ্চতা যেমন হয় ঠিক তেমন। তার শরীরটা স্বাভাবিক মানুষের মতোই, কিন্তু অন্ধকারে মনে হচ্ছে একদম কুচকুচে কালো। শরীর যে লোমশ বিষয়টা এরকম নয়, মানে স্বাভাবিক মানুষ কালো হলে যেরকমটা হয়। কিন্তু ভয়ানক যে ব্যাপার সেটা হচ্ছে ওই মানুষটি দাঁড়ানোর সাথে সাথে তার 2 পাশে 2টা পাখা সে মেলে দেয়, ঠিক পাখি যেভাবে 2 পাশে পাখা মেলে সেইভাবে। বিশাল বড় নাকি সেই 2টা ডানা, এবং এই 2টা ডানা মিলে সে ওই ভ্যান থেকে একটা উড়াল দিয়ে ভ্যানের উপর দিয়ে সোজা সামনে চলে যায়, সামনে গিয়ে অদৃশ্য হয়ে যায়। নয়ন সাহেবের আব্বা এই জিনিসটা দেখে, যখনই ওই জিনিসটা উড়াল দিয়ে সামনের দিকে চলে গেছে তখনই ওই ভ্যানটি শূন্য থেকে ধপাস করে মাটির নিচে পড়েছে। তো মাটির নিচে না, উপরে পড়েছে আর কি। তো মাটির উপরে পড়ার সাথে সাথে ধরেন যে 4 ফুট উপর থেকে যদি ভ্যান মাটির উপর ঠাস করে পড়ে তখন অবস্থা কি হয়? ওই ভ্যানটি কাত হয়ে পড়ে যায়, ভ্যানের চাকা বা কোনো জিনিসপত্র ভেঙে যেতে পারে, এটাই স্বাভাবিক। তো ভ্যানটি যখন ঠাস করে নিচে পড়েছে এবং পড়ার পরে এক পাশে কাত হয়ে যায়, আর নয়ন সাহেবের আব্বা ওই ভ্যানের নিচে পড়েন। উনি মাথায় প্রচন্ড আঘাত পান, এরপরে ওনার আর কিছু মনে নাই। সকালবেলা যখন লোকজন ওই দিক দিয়ে যাচ্ছিল তারা দেখে যে একটা ভ্যান উল্টে পড়ে আছে, কাছে গিয়ে দেখে ওইটা নয়নের আব্বা। তখন তারা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়, চেষ্টা তদবির করে ওনার সেন্স ফেরানো হয়। তারপরে যেটা দেখা যায় উনি মাথা নাড়াতে পারছিলেন না, কারণ প্রচন্ড ব্যথা লেগেছে। ওই ঠাস করে মাটিতে পড়ে কোনো একটা শক্ত ইটের ঢেলা বা কোনো কিছুর সাথে তার আঘাত লাগে, যার কারণে মাথায় প্রচন্ড ব্যথা পেয়েছিলেন আর কি। তো উনি কথা বলার সময় স্বাভাবিক হতে প্রায় 1 দিন সময় নেন, মানে উনি স্বাভাবিকভাবে যে কথা বলবেন এরকম একটা 1 দিন সময় নেন। 1 দিন সময় নেওয়ার পর ওনাকে যখন জিজ্ঞেস করা হয় কি হয়েছে, তখন উনি এই পুরো বিষয়টি সকলকে খুলে বলেন যে এই এই জিনিস দেখেছেন। তো উনি ওই যে আঘাত পেয়ে পড়ে গিয়েছিলেন, পড়ে যাওয়ার পর উনি তো অসুস্থ হয়েছেন, তারপর ভয় পেয়েছেন, তো বাসায় উনি ছিলেন। আর উনি বাসায় থাকার কারণে বাড়ির অন্য সদস্যরা তাকে সেবা শুশ্রূষা করতে পারছিলেন। উনি আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকেন, কিন্তু কয়েকদিন পর একটা সমস্যা দেখা দেয়। সেটা হলো যে উনি প্রায়শই রাতের বেলা চিৎকার করে উঠতেন, এই আইসে রে, আইসে আইসে। তখন বাড়ির লোকরা বলতো কি আইসে? তখন বলতো ওই যে জিনিসটা ডানাওয়ালা, যে ভয়ানক জিনিসটা, ওটা বাইরে আইসে। তখন পরিবারের লোকরা বাইরে যেত, দেখে না কিছুই নাই। রাতের বেলা ওনার যখন ওয়াশরুমে যাওয়ার দরকার, উনি তো তখনও ওই যে আঘাত পেয়ে খুব অবস্থা খারাপ ছিল, ধরে ধরে ওয়াশরুমে নিয়ে যেতে হতো। তো রাতের বেলা বাইরে বের হলে উনি বলতো ওই দেখ ওই দেখ ওই দেখ আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, ওই দেখ কত বড় ডানা, কি দেখতে কি ভয়ঙ্কর, ওই যে উড়ে যাচ্ছে, আমারে নিয়ে যাবে, আমারে ডাকে। না না, আমি ওয়াশরুমে যাবো না, আমাকে ঘরে নিয়ে চল। তখন আবার ওনাকে ঘরে নিয়ে যেত। তো এইভাবে রাতের বেলা উনি চিৎকার চেঁচামেচি করে উঠতেন। মাঝে এমন একটি ব্যাপার ঘটেছিল যে রাতের বেলা টিনের চালে মনে হতো ধপ করে কিছু একটা বসলো, অনেক বড় বাজ পাখি টাইপের কিছু একটা যদি চালের উপর বসে, বা কবুতর বসে, কবুতর বসলে কবুতর যখন নড়াচড়া করে তার নখের আঁচড় কিন্তু টিনের চালে অনুভূত হয়। আমরা অনেক সময় এই শব্দগুলোর সাথে পরিচিত, আমি নিজেও এই শব্দগুলো শুনেছি। বা বড় আকার পাখি বসলে কিন্তু টের পাওয়া যায়, তার নখের আঁচড় টিনের চালে লাগে, ওই শব্দটা ঘরের ভিতরে থাকা ব্যক্তিরা টের পায়। তো লোকজন বুঝতো যে রাত্রেবেলা ধপাস করে একটা শব্দ হলো চালের উপরে, মানে খুব যে ভয়ানক শব্দ বিষয়টা এরকম না, মানে ভারী কিছু, মানে অনেক বড় কোনো পাখি এসে বসে এরকমটা মনে হতো। আর তখন এই নয়ন সাহেবের আব্বা বলতো আসছে, ও আসছে, আমারে নিতে আসছে। তখন ওই নয়ন বা তারপরে তার মা, ঘরের অন্য সদস্যরা ঘর থেকে বের হয়ে কাউকে দেখতেন না, মানে ওনারা কোনো কিছুই দেখতেন না। কিন্তু শব্দটা তারা বেশ কিছুদিন পরে শুনেছিলেন, এরকম শব্দ হতো রাতের বেলা। তখন বুঝতেন যে এই নয়ন সাহেবের আব্বা ঠিক কথাই বলছেন, সত্যি কিছু একটা আসে রাতের বেলা, কিন্তু তারা কোনো সময় কোনো কিছু দেখেনি। এক রাত্রে
নয়ন সাহেবের আব্বা স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন। সকালবেলা তার স্ত্রী যখন তাকে ডাকতে গেছেন, তখন দেখে যে তার কোনো নড়াচড়া বা কোনো পাওয়া যাচ্ছে না, সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তিনি চিৎকার চেঁচামেচি শুরু করানো, লোকজন আসে বাসায় আসার পর দেখা যায় যে তিনি আর এই দুনিয়াতে নেই, মারা গেছেন। রাতের বেলা কোনো কিছু দেখে ভয় পেয়েছেন, বিষয়টা এমন কিনা এটা কেউ বলতে পারে না। তবে উনি যেহেতু আগে ভয় পেয়েছিলেন আর উনার এই ধরনের একটা ভয় ভীতি কাজ করছিল, রাতের বেলা এরকম চিৎকার চেঁচামেচি করতেন, সবাই ধারণা করা হয় ওই ভয়ের কারণেই তিনি রাতের বেলা মারা গিয়েছেন। তো এই নয়ন সাহেব উনি লেখাপড়া করতেন। পরবর্তী ওনার বাবার মৃত্যুর পর ওনার পরিবারের হাল ধরতে হয়, যার কারণে তারপর থেকেই তিনি ভ্যান চালান। তো 2016 সালে ঘটনাটি সৌমিত্র রয় সংগ্রহ করেছিল। আমি জানি না নয়ন সাহেব এখনো ভ্যান চালান কিনা, আর যদি চালিয়ে থাকেন হয়তো ওই এলাকার কেউ এখনো নয়ন সাহেবকে চিনে থাকবেন, বা তিনি যদি এখনো এলাকায় থেকে থাকেন তাহলে আমাদের মেসেজটা তাকে পৌঁছে দেবেন যে আপনার বাবার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি সৌমিত্র রায়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি। যিনি শুনবেন অবশ্যই নয়ন সাহেবের কাছে আমাদের এই মেসেজটা পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমি আবারও বলছি, গ্রামের ঘটনা আমার কাছে সংগ্রহ করতেও ভালো লাগে, আমার বলতেও ভালো লাগে এবং আমার শুনতেও ভালো লাগে। এই কারণে গ্রামের ঘটনাগুলো আমি বেশি বেশি করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তো এটি ছিল ঘটনা। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি রিকোয়েস্ট করব আর রুম এবং আশেপাশের এনভায়রনমেন্টকে অন্ধকার করে ফেলবেন, কারণ এখন আমি হয়ে যাব জাহিদ ভাই। মাত্র দিন দুনিয়া কেমন তা বুঝতে শিখছিলাম। ডলির বাই দ্য ওয়ে, ডলির কথা তো আপনাদের সবার মনে আছে, তাই না? ডলির সেই অঘরীর সমস্যার পর ধীরে ধীরে একজন দুজন করে বুঝতে লাগলো আমি আসলে কতটুকু কেপেবল এই ধরনের ব্যাপারগুলোর সাথে ডিল করবার ক্ষেত্রে। জানুয়ারি 2014 সাল, ওই মুহূর্তে আমার বয়স তখন 22 বছর। আমি তখনও জানতাম না আমার এই জীবনটা কোথায় যেয়ে ঠেকবে, আর আমার এই নৌকা কোন তীরে যেয়ে নোঙর ফেলবে। আমি সাধারণত সবার থেকে পিছিয়ে ছিলাম। আমি তখনও বাইরের দুনিয়া সম্পর্কে অতটা জ্ঞাত ছিলাম না। এইটুকু আমি বুঝি, মানুষ সুবিধার না। আমার মাথায় এই জিনিসটা সবসময় ঘোরপাক খায়। সাবধানে থাকতে হবে, সাবধানে সরে থাকতে হবে মানুষ থেকে। একটা কমপ্লিট ডিস্টেন্স আমি মানুষের কাছ থেকে সবসময় মেনটেন করতাম। 24 ঘন্টা আমি নিমজ্জিত ছিলাম অন্ধকারে। দিনের আলো আমার সহ্য হতো না। আমি অন্ধকার খুব পছন্দ করতাম। মানুষের সাথে মিশতাম না আমি। সেদিন হাতে থাকা ফ্লিপ ফোনটার ফ্লিপ একবারে খুলছিলাম, আরেকবার বন্ধ করছিলাম। এটা সেই দিনের ঘটনা। এমনটা করতে করতে হঠাৎ করেই একটা ফোন আসলো। পরিচিত সেই ব্যক্তি আমায় বলল, একটা মহিলার অবস্থা খুব খারাপ, সিভিয়ার লেভেলের খারাপ। যদি আমি কিছু করতে পারি তাহলে আমার নাম হয়ে যাবে। অত কিছু আসলে চিন্তা করি নাই। আমি হাসি দিয়ে বললাম, আসলে ওই সময়টায় আন্দাজেই বলেছিলাম মনে হয়, আমি পারি এগুলা ভাই, শুধু শুধু আমাদের ফোন দিলেন, আমি নর্মাল মানুষ। সে বলল, আপনি নর্মাল মানুষ কিভাবে ভাই? আপনি ডলির বাসায় কি করলেন? আপনি তো রাজ্জাকের বাসায় মানে ভর দেও দানব খেদালেন পুরা, আর আজকে আবার এগুলা কি বলছেন? মানুষ আশা নিয়েই তো ফোন দেয়, যোগাযোগ করে, তাই না? আমি বললাম, ভাই আমাকে দিয়ে হবে না। সে বলল, হবে না নাকি সেটা কথা না, আপনার কথা শুনে ওই ফ্যামিলির খুব আশাবাদী, তারা খুব আশা করছেন আপনাকে দিয়ে। আমি নিজে আপনাকে ফোন দিলাম ওনাদেরকে ফোন নাম্বার না দিয়ে। এরপর সে আমাকে ওই উপকার করলে এটা সেটা সবকিছু বোঝানোর চেষ্টা করছিলেন। তার দুনিয়ার সব ভালো ভালো কথা আমাকে তিনি বোঝানো শুরু করে দিলেন। শেষমেশ আমি যাই সেই বাসায়, যেখানে না গেলে হয়তো আমি আজ আপনাদের সামনে জাহিদ হয়ে আসতাম না, হয়তো পরিণত হয়ে ওঠা যেত না।
বা উঠতে পারতাম না, কেননা সেই সময় আমি আগে কোনোদিন হোঁচট খাইনি। যেদিন যাব সেই মহিলার বাসায়, তার আগের দিন রাতের বেলা ঘোর চলে এসেছিল। আবছা দেখলাম রক্ত ফ্লোরে, আর মনে হলো শ্বাস নিতে পারছি না আমি। ঘোরটা কেটে যাবার পর দেখলাম আমির সাহেব জানালা বরাবর দাঁড়িয়ে আছেন। উনি আমাকে বললেন, বাইরে যেহেতু যাচ্ছ শক্তভাবে মনে রেখো, মানুষজন তাকাবে, তাদের চোখে প্রশ্ন দেখতে পারবা তুমি। এর চেয়ে বড় কথা হলো তুমি কোনোভাবেই ঘাবড়াতে পারবা না। যদি অজগরও তোমার সামনে এসে ফোঁসফোঁস করে, তুমি ভয় পেলে চলবে না, ভয় পেতে পারবে না, একদম দম আটকে বসে থাকবে। আমরা আসবই ঝামেলা হলে। আমি ওনাকে বললাম, আপনি থাকুন না সব সময়ের জন্য, দূরে যাব, একা কিভাবে পারবো? আমির সাহেব আমাকে বললেন, একা কিভাবে পারবে সেটা বড় কথা নয়, করতে হবে। যার যার কাজ তাকে তা করতে হয়, এখানে চক্ষু লজ্জার হিসাব আসবে না। আমি বললাম, রাস্তা তো চিনব না ফেরার সময়। আমির সাহেব আমাকে বললেন, তাহলে মনে রাখবে কোন এলাকায় যাচ্ছ, যেভাবে ডলিদের বাসায় গিয়েছিলে সেভাবেই যাবে। এখন তোমাকে ঠিক করতে হবে, এভাবে দিন যাবে না তোমার, পরিবর্তন ঘটবেই, পরিবর্তন আসন্ন। পরদিন আমি যে পৌঁছাই ঢাকার মগবাজারের একটা বাসায়, বেশ বড় বাড়ি। মহিলার নাম জিনিয়া, বয়স 35-এর উপরে। মোটামুটি বলা যায় যে মহিলার বয়স ওই মুহূর্তে 40 ছুঁই ছুঁই। আর ওই বাড়িটা আসলে ওটা ওনাদের নিজেদের, ওনার বাবার বাড়ি। মহিলা থাকতেন 4 তলায় সপরিবারে। একদিন জিনিয়া বারান্দায় দাঁড়িয়ে রাতের বেলা ফোনের কথা বলা অবস্থায় লক্ষ্য করে ওনার ঠিক ডান পাশের লোহার গ্রিলের উপর বসে আছে চড়ুই পাখির মতো একটা পাখি। নীরবভাবে পাখিটা তাকিয়েছিল এবং পাখি তাকে তাকিয়েছিল ওনার দিকে। পাখিটা দেখার কয়েক সেকেন্ড পর উনি ভয় পেয়ে যায়। ওনার মনে হলো দেয়ালের পেছন থেকে ওনাকে কেউ ধরার চেষ্টা করছে। ওনার মনে হলো কাটা একটা মাথার, এবং এই মাথাটার কাটা মাথার ছায়া দেখছিলেন উনি এক পলকের জন্য, এবং সেটা দেখছিলেন ওনার পায়ের কাছে। উনি বারান্দা থেকে নিজের রুমে চলে যায়। কয়েকদিন পর একদিন রাতের বেলার ঘটনা। রাত ওই মুহূর্তে 1:30 বাজে। বাথরুম থেকে উনি এসে শুয়ে পড়েন। ডান কাত হয়ে শোনুনি স্লিপার ছেঁচড়িয়ে হাঁটার একটা শব্দ আসলো হঠাৎ করে। চোখের মধ্যে ওনার ঘুম ভাব চলে এসেছিল। তো ওই মুহূর্তে বাচ্চারা যেভাবে পায়ের জুতা পরা অবস্থায় পা দিয়ে ফ্লোরে লাফায়, ঠিক তেমন একটা শব্দ হয়। বিছানাটাও কেঁপে ওঠে কিছু সময়ের জন্য। এটা ওনার মনে হচ্ছিল। আবারও ঝাড়া দিল প্রচণ্ডভাবে। এবার বিছানাটাই কেঁপে উঠল। উনি হতভম্ব ঘুমের ঘোরে। তখন শব্দ হলো স্লিপার ছেঁচড়ানোর। উনি সেদিকেই তাকালেন। ওনার পায়ের স্লিপার সেখানে, কিন্তু স্লিপারটায় কেমন যেন একটা চেহারা আঁকা। স্লিপারটার মধ্যে, ওই চেহারাটার মধ্যে চোখ আছে, নাক আছে। সেই চেহারাটাতে যেন কারোর দৃষ্টিতে তাকিয়ে, কেউ যেন দৃষ্টিতে তাকিয়ে আছে। সেটা একটা হিংস্রতার মতো একটা নজর। উনি টের পেলেন ওনার চুল পেছন থেকে কেউ স্পর্শ করছে। হঠাৎ একটা কাপড় ওনার গলায় পেঁচিয়ে গেল, ওনাকে টেনে উপরে তুলে নিল। জিনিয়া দেখতে পাচ্ছিলেন সিলিং ফ্যানের সাথে ওনার চেহারা কেউ চাপটে ধরে রেখেছে। এরপর ধপাস করে উনি পড়ে গেলেন। শুধু প্রশ্ন করব, আপনাদের যদি মনে হয় আপনারা ঘুমের অবস্থায় চোখটা বন্ধ করলেন, এমন সময় আপনাদের ঘরের মধ্যে কেউ স্লিপার পরে হাঁটছে, সেটার শব্দ, সেটা ছেঁচড়ানোর শব্দ আসছে, আপনি সেই শব্দটা দেখার পর হঠাৎ করেই আপনার গলার মধ্যে কেউ কিছু জিনিস পেঁচিয়ে উপরে টান দেয়, আপনার কিরকম লাগতে থাকবে? ওনার বিছানায় ওনার সাথে ওনার মেয়ে ছিল সেদিন। তো জিনিয়া যখন নিচে পড়ে গেলেন, সে সময় তিনি তার মেয়ের চিৎকার শুনছিলেন। মেয়েটা চিৎকার করে কাঁদছিল। উনি হুড়মুড়িয়ে ফ্লোর থেকে উঠে দাঁড়ান, কিন্তু কিছুই যেন হয়নি। একদম কিছুই যেন হয়নি। ওনার শরীরে ভয়ে ঝাঁকি দিচ্ছিল, ওনার নাকটা জ্বালা পোড়া করছিল,
ওনার তখন মনে হলো কে যেন ওনার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে থাকা অবস্থায় সেই হিংস্রতা তার দিকে সেই দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। কেউ তাকে দেখছে, কিন্তু পেছনে কেউ নাই। উনি বিছানায় শুয়ে পড়লেন, মেয়েকে জড়িয়ে ধরে শুলেন। সকাল হয়। সকালবেলা উনি তার মাকে বললেন রাতের কথা। ওনার মা বলল, তুই নামাজ কালাম পড়িস না, তাই শয়তান ভয় দেখাচ্ছে, নামাজ কালাম শুরু কর, তোর বয়সও তো কম হয়নি। সেদিন সন্ধ্যাবেলা ডাইনিং টেবিলে বসে কাজ করছিলেন জিনিয়া। হঠাৎ ওনার চোখ অন্ধকার হয়ে এলো, কানে তালা বেজে উঠল, হার্টবিট বেড়ে গেল, গরম একটা ভাব উনি টের পাচ্ছিলেন। আস্তে করে শক্তিহীন হয়ে পড়লেন। কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে বাথরুমের ভেতর। একটা কালো লম্বা লোক, লোকটার নাকে নথ পরা, হাতে জবাই করার ছুরি। জিনিয়ার গালে সেই ছুরি লাগিয়ে ধার দিচ্ছিলেন তিনি। সেই এন্টিটার ধার দিচ্ছিল। জিনিয়ার মাথার চুল কাটল সেই এন্টিটি। জিনিয়া দেখল তার চোখের সামনে সেই ছুরির ধারালো সূক্ষ্ম মাথা। চোখের মধ্যে চিলিক করে বিদ্যুৎ বেগে ব্যথা লাগলো। জিনিয়া কোনো শব্দ করতে পারছিলেন না। জিনিয়া ছুরিটা ওনার গলায় কেমন একটা হোম 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 করে মন্ত্র পড়ার মতো গলায় শব্দ আসলো। কেমন যেন ঠান্ডা অনুভব করলো, এবং এই ঠান্ডাটা খুব বেশ শক্ত করে অনুভব করছিল জিনিয়া। ফিনকি দিয়ে রক্ত ছিটে যাচ্ছে বাথরুমের দেয়ালে। এরপর আর কিছুই জিনিয়ার মনে নেই। নিজেকে আবিষ্কার করলেন হাসপাতালে, বেহুশ অবস্থায়। ডাইনিং এর ফ্লোরে ওনাকে পাওয়া গেছে। হাতে থাকা ছুরির আঘাত ছিল শরীরে, সাথে চুলগুলো ছিল এলোমেলো, আর এভাবে কাটাচ্ছিল। হাসপাতালে 2 থেকে 3 দিন পর উনি সুস্থ হন। এর মধ্যে একজন পরিচিত ব্যক্তির সাথে জিনিয়ার মা যোগাযোগ করেন, কারণ উনি আলামত দেখে বুঝতে পারেন যে ওনার মেয়েকে হয়তো কেউ তাবিজ করেছে। কারণ সেদিন সকালে জিনিয়া তার মাকে বলেছিল রাতে কি হয়েছে, আর যেই জিনিয়া সেই পাখিটার কথাটাও বলেছিল তার মাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পর, ওই রিলিজ দেওয়ার আগের রাত, ওই দিন রাত 2:45 দিকে, 2:45 বাজে, কেবিনে শুয়ে ফোন ইউজ করছিলেন জিনিয়া। হঠাৎ অনুভব করলেন উনি বেডে শুয়ে আছেন, হয়তো সেই বেডটা নড়াচড়া করছে। মনে হলো বিছানাতে ওনাকে নিয়ে কেউ ঘুরছে। ওনার ওই মুহূর্তে চোখটা ঝাপসা হয়ে আসে, চারপাশ সংকীর্ণ হয়ে গেছে অনুভব করলেন। ফোনের আলো ঝাপসা হয়ে গেছে, কুয়াশা চারপাশে। কুয়াশায় রীতিমতো নিঃশ্বাস নেবার সময় অনুভব করলেন বাতাসটা অনেক ঠান্ডা, অনেক। হোম 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 করে টেনে টেনে কেউ মন্ত্র পড়ছিল। অল্প একটু আলো, আর একটু আগুন। কাঠের আগুনের আলো ধীরে ধীরে কুয়াশাটা কেটে যায়। একটা কাপড়ের তলা জিনিয়ার চেহারার সামনে, গিট লাগানো নিচের দিকে। আলোর দিকে তাকালেন জিনিয়া। একটা অবয়ব বসা, কালো লম্বা শরীর, মাথায় লম্বা গুটি কয়েক চুল, আলোর মুখে বসে আছে। তার সামনে কতগুলো পাত্র রাখা। সে অবয়ব হাতে একটা তাবিজটা সামনে রাখা পাত্রে ডুবিয়ে দিল। সেই সময়ে সেই আগুনের মধ্যে একটা বিকট মূর্তি এসে হাজির হয়। সে জিনিয়ার দিকে তাকিয়ে আছে লোলুপ চাহিনীতে। ওই মুহূর্তে জিনিয়া নড়তে পারছে না, কোনোভাবেই নড়তে পারছে না, শব্দই আসছে না তার মুখ দিয়ে। বসে থাকা অবয়বগুলা ওই সময় দাঁড়িয়ে যায়। যে ছুরিটা ছিল সেই ছুরিটা আগুনের আলোয় চকচক করছিল। আগুনের উপর এসে দাঁড়ানো সেই মূর্তি ঘাড় ঘুরিয়ে ভয়ানকভাবে তাকিয়ে আছে জিনিয়ার দিকে। সেই ছুরিটা গলার নিচে রাখা। সে অবয়ব ওই মূর্তিটার মাথা এক হাত দিয়ে ধরে অন্য হাতের ছুরি দিয়ে মাখন কাটার মতো করে ধীরে ধীরে কেটে বিচ্ছিন্ন করে ফেলল। সেই মাথাটা নিয়ে সে অবয়ব জিনিয়ার কাছে আসে। জিনিয়ার মুখ এক হাত দিয়ে খুলল সেই অবয়ব, আর অন্য হাত
সেই কাঁটা মাথার বিচ্ছিন্ন জায়গা থেকে বের হতে থাকা রক্ত জিনিয়ার মুখে ঢুকিয়ে দিল। জিনিয়া কিছু পারছে না, শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিচ্ছু তার হাতে করার নেই। সে অবয়ব বলল, গিল। কিন্তু জিনিয়া তা গিলেনি। তা জিনিয়া গিলতে পারে না, কারণ সে মানুষ। সে অবয়ব সেই মূর্তির মাথা ফেলে দিল। জিনিয়ার মাথার চুল ধরে চাপাতির মতো করে সে ছিন্ন ভিন্ন করতে লাগলো এলোপাতারি, এবং এই এলোপাতারি সে কোপাচ্ছিল জিনিয়াকে। জিনিয়ার চিৎকারে পাশে থাকা তার স্বামী উঠে এলো। তিনি ঘুমাননি তখনও। তিনি দেখতে পেয়েছিলেন জিনিয়া ফোন রেখে দিল, এরপর কেমন যেন নিষ্পলক তাকিয়েছিল কোনো দিকে। জিনিয়ার স্বামী ওনাকে ডাক দিল, কিন্তু সে সাড়া দেয়নি। হঠাৎ তার শরীর খিঁচুনি দিয়ে ওঠে আর জিনিয়া চিৎকার করতে শুরু করে। ডাক্তার আসে, ট্রিটমেন্ট দেওয়া হয়। জিনিয়া তখন সেন্সলেস। এদিকে এই কথা শুনে জিনিয়ার মা ফোন দেন তার সেই পরিচিত সেই হুজুরটাকে। সেই হুজুরটাকে বলেন, হয়তো অ্যাটাক করেছে তোমার মেয়েকে। আমি হাসপাতালে কিছু করতে পারবো না, বাসায় নিয়ে আসো, এরপর যা করার করব। কিন্তু হাসপাতাল থেকে তো সহজে আসা যায় না। সুস্থ হবার পর থেকে আতঙ্কে ছিলেন জিনিয়া। তার মাকে তিনি বলেছিলেন কি হয়েছিল তার সাথে। জিনিয়ার মা জিনিয়ার সাথে সারাদিন থাকতেন। তিনি দোয়া দুরুদ পরে ফু দিতেন। হাসপাতাল থেকে রিলিজ দিল যেদিন, সেদিন হুজুর জিনিয়াদের বাসায় আসেন। জিনিয়া ততদিনে ভীত, সন্ত্রস্ত, মানসিক রোগীর মতো হয়ে গেছেন। হুজুর বললেন, এই যে জিনিয়া আছে না, ওর যে স্বামী, সেই স্বামীর আগের স্ত্রী চালান করেছে জিন জিনিয়ার উপর। ওই জিনের কাজ একটাই, জিনিয়াকে মারার। এমনভাবে মারবে জিনিয়াকে, দেখাবে জিনিয়া পাগল, মানসিক বিকারগ্রস্ত। সেটা প্ল্যান মোতাবেক। বড় বিপদ তোমার উপর আসছে। আমি সেই জিন হাজির করে আটকাবো, এরপর জিনিয়া সুস্থ হবে, এর আগে হবে না। সেই কথা মতো হুজুর জিনিয়াকে যে জ্বালাচ্ছে তাকে হাজির করার জন্য সামগ্রী সবকিছু নিয়ে আসছেন তার সামনে। রাত 1টায় কাজটা শুরু হয়। এই হুজুরের প্রক্রিয়া আর কি। সেই প্রক্রিয়ার এক পর্যায়ে কোথা থেকে একটা পাতিল ছিটকে আসে হুজুরের সামনে, যার মধ্যে ছিল পচে গলে যাওয়া একটা বিড়াল আর কতগুলো তামার পয়সা আর কিছু চুল। হুজুর সেদিন সেই এন্টিটিকে আর হাজির করতে পারেনি। আরো অনেক লোক চেষ্টা করেছেন। যারা যারা চেষ্টা করেছেন তারা ছিলেন মূলত একা। তাদের সাথে ব্যক্তিগতভাবে আমার মতো, আমির সাহেবের মতো কেউ ছিল না। ততদিনে সেই জিন কাবু করে ফেলে জিনিয়াকে। এখন জিনিয়ার অবস্থা আশঙ্কাজনক, কারণ খাওয়া দাওয়া সে করে না, বোবার মতো সে নির্জীব, নাক দিয়ে খাবার দেওয়া হচ্ছে। আমি জিনিয়াদের বাসায় যেয়ে প্রচন্ডভাবে অস্বস্তিতে পড়ে যাই। আমার দিকে সবাই তাকিয়ে আছে। কি একটা আশ্চর্য অবস্থা! সবাই যখন আমার দিকে তাকিয়েছিল, আমাকে যেন দেখছে, আর আমার মনে হচ্ছে আমাকে দেখে হয়তো কেউ ভেংচি কাটছে। তারা মানে আমার দিকে যারা তাকিয়ে আছে তারা আমার দিকে ভেংচি কাটছে। এতটা অস্বস্তি লাগতে শুরু করলো আমার যে আমি নিজেই নিজেকে লুকানোর চেষ্টা করতে শুরু করি। আমার লজ্জা লাগছিল, আর লজ্জাটা এমনভাবে লাগছিল যেন হয়তো আমি কাপড় ছাড়াই কারো সামনে দাঁড়িয়ে আছি, আর পুরো দুনিয়া আমাকে দেখে হাসছে। এমন সময় টের পেলাম আমির সাহেবের হাত, এবং এই হাতটা আমার কাঁধে। একটু সাহস করে আমি সাহস ফিরে পাই। জিনিয়া আমার সামনে স্থিরভাবে তাকিয়ে আছে শূন্যে। আমির সাহেব আস্তে করে আমার কানে বললেন, এখানে যে আছে সে জাদু করতে ওস্তাদ। মহিলা এখন তার কবজায়। তোমার জন্য কঠিন হতে পারে সামনের কয়েকটা দিন। আমরা কিছু জিনিসের অস্তিত্ব টের পাচ্ছিলাম। ছাগলের চামড়া, রক্ত, আর এই মহিলার শরীরের অংশ বিশেষ আছে আশেপাশে কোথাও। তুমি এদেরকে বলে দাও, তোমার মতো তুমি যা করার করবে। এরা জানতে চাইবে তোমার কাছে এদের এই মেয়ের কি সমস্যা, কেন মেয়ে এমন হয়ে গেছে। তাদেরকে তুমি কিছুই বলবে না, বলে দেবে নিষেধ আছে, বের হয়ে এসো বলে আমির সাহেব চলে গেলেন। উনি চলে যাওয়ার কয়েক সেকেন্ড পর আমি উঠলাম বের হবার জন্য। তো এমন সময় মহিলার পাশ থেকে একটা ফিসফিসানির শব্দ আমার কানে আসে।
আমি মহিলার দিকে তাকানোর পর ভয় পেয়ে গেলাম নিজেই। শরীরটা কাঁটা দিয়ে উঠল আমার। মনে হচ্ছে মহিলা আমাকে দেখছে। এমন সময় আমার শরীরটা কেমন গুলিয়ে ওঠে। আমি না চোখে ঝাপসা দেখতে শুরু করি। মাথাটা কেমন ঘুরে গেল মনে হচ্ছিল। হঠাৎ আমার কানের কাছে তীব্র কণ্ঠে চিৎকারের শব্দ আসলো। আমি আতঙ্কে উঠে পড়ে যাই ফ্লোরে। ধাম ধাম করে বুকের ভেতর আমার পাড়ি মারছিল। মনে হচ্ছিল লাফিয়ে লাফিয়ে গলাটা দিয়ে কলিজা আমার বেরিয়ে আসবে। হাত পা কাঁপছিল, শরীর ঝাঁকি দিয়ে উঠছিল। সেই সময় যিনি আমার সামনে ধাপ করে পড়ে গেল। চারপাশটা অন্ধকার লাগছিল আমার। কাঁপতে কাঁপতে ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না। জিনিয়ার চুলগুলো মনে হলো সাপের মতো নড়ছে। ধূপ করে মাথাটা উঠল। শরীরটা উপর হয়ে আছে, কিন্তু মাথাটা উঠল। চোখ মনে হলো বের হয়ে আসতে চাইছে ছিটকে। চুলের ফাঁকে সেই চোখটা ছিল বীভৎস এক মুহূর্তের আগমনী বার্তা। জিনিয়া জিভটা বের করল। মানব জীব এত বড় হয় না, কিন্তু সে তার জিভ দিয়ে মনে হলো চুলগুলো সরালো। কিভাবে যেন জিনিয়ার চেহারাটা তখন কালশিটে হয়ে গেল। কালশিটে লাল চেহারা, লালা ঝরছিল। মুখ দিয়ে তখন লালা উঠছে অনবরত ওর। তখনই কে যেন সেই রুমে ঢুকলো, আমাকে ডেকে তুলল, পানির ছিটা দিল। কোনোভাবে নিজেকে তুলে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলাম সেই বাসা থেকে। আমি নিজ কানে শুনেছিলাম একটা কথা ওই মুহূর্তে। কে যেন বলছিল, চ্যাংরা পোলা, নিজেই ডরে চিত্রাইয়া পুইরা গেছে, হে আইসে জিন সারাইতে, বন্ড পোলা। দুই সাইডটা লাথি মারা দরকার এডিরে। এক্স্যাক্টলি এই কথাগুলো আমি শুনছিলাম, কিন্তু তখনও চোখে ভাসছিল জিনিয়ার সেই চেহারাটা, বিভৎস চেহারা। দেখতে আমি অভ্যস্ত ছিলাম না ওই মুহূর্তে, ওই সময় তখন আমি বিভৎস চেহারা দেখতে পারতাম না। বাসায় ফেরার পরটা ছিল আমার আতঙ্কের। বাসায় ফেরার পর আমির সাহেব আসলেন। উনি বুঝতে পারছিলেন আমি ভয় পেয়েছি। আমি আসলে কাঁপছিলাম। আমির সাহেব আমাকে বললেন, দেখো তুমি অনেক কিছু জানো না, দেখোনি তো তাই এমন লাগবে, সয়ে নেও। অনেক কিছু দেখতে হবে তোমাকে, সইতে হবে। আর সবার সইবার পর, সবকিছু হবার পর ভুলে যেতে হবে। মাত্রই তো শুরু, আজ ভেলকি দেখেছ, এখনো মায়া দেখনি। এক এক করে অনেক কিছু জানা বাকি আছে, তোমার বুঝা বাকি আছে। আমি ওনাকে বললাম, জানেন, চিৎকার করে আমাকে ভয় দেখিয়ে ফেলে দিল। আর কে জানি বলল আমি নাকি ভণ্ড, 2টা পয়সা আমি নেই নাই। আমাকে কিভাবে এই কথাটা বলল? আমি তো টাকাও খুঁজিনি, 1 গ্লাস পানিও খাইনি। কিভাবে আমাকে বললে কথাটা? আমির সাহেব আমাকে বললেন, ইনসানের ফিতরত এমন, আজ তুমি গিয়েছ, তাদের মন মতো হয়নি তাই তারা এমন কথা বলতে পেরেছে। আর ইনসান তো কথা বলবেই, এটা স্বভাব। তুমি উচিত জবাবটা দিয়ে দাও, ধরে ওকে আটকাও, এরপর দেখিয়ে দাও। শুনো, আজ বলে রাখি, তুমি কোথাও যাও, আল্লাহ তোমাকে নিয়ে যান সেখানে, তুমি যেখানেই যাও। আর কেউ তোমার কাছে আসে না, আল্লাহ তাদের তোমার কাছে নিয়ে আসেন। মনে রাখবে, তকদিরে যাই লেখা, তার মানে কে কোন ভাবে এলো সেই হিসাব তুমি করবে না। আমি ওনাকে বললাম, কি করব বলেন? আমির সাহেব ওই মুহূর্তে উঠে দাঁড়ান। উনি আমাকে বললেন, শোনো, অনেকদিন আগে জিনিয়ার মাথার চুল নিয়ে যায় একটা তিতি পাখির রূপ নিয়ে। এরপর আরেকদিন ছো মেরে একটা কাপড় নিয়ে চলে যায়। আসলে ওরা অপেক্ষায় ছিল জিনিয়ার রক্তের জন্য, ওর পিরিয়ডের রক্ত। জিনিয়ার সেই রক্ত মাখা কাপড় ওরা তুলে নেয় আবর্জনার মধ্য থেকে। সেই কাপড় গরম পানিতে চুবিয়ে রাখা হয়। এরপর 7 ধরনের জিন, ওই জিনের কাছে সেই পানি পাঠানো হয়। একজন জিন জিনিয়া যেন অন্ধ হয়ে যায় সেটা বলে সে পানিতে ফু দেয়। আরেকজন জিন সেই পানিটা ফু দিয়ে জিনিয়া যাতে কানে না শোনে এটা বলে। আরেকজন জিন বলে সেই পানিতে ফু দেয় এটা বলে যে জিনে যাতে ঘ্রাণ না নিতে পারে, ওর নাক যাতে পচে যায়। আরেকজন জিন ফু দেয় জিনিয়ার জিহ্বা বরাবর,
যাতে জিহ্বা পাথর হয়ে যায়, খেতে না পারে, যাতে খাবার খেতে না পারে। এটা বলে আরেকজন জিন সেই পানিতে ফু দেয়, জিনিয়া যাতে পেট যাতে কুকড়ে যায়, শুকিয়ে কাঠ হয়ে যায়। আরেকজন জিন সেই পানিতে ফু দেয় যাতে জিনিয়ার হাতে কেহের পড়ে যায়, অসাড় হয়ে যায়, শক্ত হয়ে যায়। আর শেষজন সেই পানিতে ফু দেয়, এটা বলে জিনিয়ার পা যেন ভেঙে চুরে অবশ হয়ে যায়। এরপর সেই পানিতে 3 রাত ধরে এক এক করে মেশানো হয় সেই 7 জিনের কাছ থেকে নেওয়া 7 বস্তু, যা দিয়ে তৈরি করা হয় একটা তাবিজ। আর এই তাবিজ তৈরি করেছে এক মাসরুর জিন। এই সব কিছু করিয়েছে একজন ইনসান। অমুক জায়গায় একটা তাবিজ আর অমুক জায়গায় 2টা দ্বিতীয় তাবিজটা আছে। একই সময় সেই তাবিজটা তুলতে হবে, বিধায় আমরা তোমার সাথে থাকতে পারবো না সেই সময়। ভয় নেই, কিছুই হবে না, তোমাকে যা খুশি দেখাক, তুমি ভয় পাবে না। নিজেকে স্থির রেখে তাবিজটা হাতে তুলে নিবে, নইলে জিনিয়া কিন্তু আর ঠিক হবে না। আমির সাহেব আমাকে আরো বললেন যে তিনি এখন চলে যাবেন। আর আসলে কথা হচ্ছে যে 2 জায়গাতে 2টা তাবিজ একই সময় তুলবার কারণে আমির সাহেবরা থাকবে এক পাশে আর জাহিদ ভাই থাকবেন আরেক পাশে। জাস্ট একটু ব্র্যাকেটে বলে দিলাম। কাল তিনি আমাকে নিয়ে যাবেন, তাবিজ যেখানে আছে ঠিক সেখানে। পরের দিন রাত 1টা, চারপাশে কুয়াশা। আমির সাহেব আমাকে নিয়ে আসেন ঢাকা শহরের কোনো এক অপরিচিত জায়গায়, একটা শ্মশান। এটা আমির সাহেব আমাকে একটা জায়গায় দেখিয়ে দেন আর আমার হাতে ছোট্ট বাটালি দিলেন। আমাকে উনি বললেন 1 হাত খুঁড়তে। আমি বললাম কোথায় খুঁড়ব? উনি ইশারা দিয়ে বললেন ওই জায়গাটায়। আমি বাটালিটা দেখিয়ে বললাম এটা দিয়ে কিভাবে খুঁড়ব? উনি আমাকে বললেন আশেপাশে কোথাও কিছু পাইনি, আর কারোর ঘর থেকে চুরি তো করতে পারি না, তুমি দ্রুত শুরু করো, সময় কম। এটা বলে আমির সাহেব চলে যান। আমির সাহেব চলে যাওয়া মাত্রই আমার শরীরটা ঝাঁকি দিল ভয়। একা যে আমি কিছু করতে পারি না। নীরব চারপাশ, কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি বাটালি দিয়ে খুঁড়তে শুরু করলাম। কয়েক মিনিট পর নুপুরের শব্দ আমার কানে আসতেই শরীরটা ঝাঁকি মেরে উঠল। ছন ছন নুপুরের শব্দ, আমার চারপাশে ঘুরছে শব্দটা। আমার হাত পা কাঁপতে শুরু করলো, কিন্তু দম আটকে আমি চোয়াল শক্ত করে মাটি সরাতে শুরু করি। আমার তখন ঘাড়ে অস্বস্তি লাগছিল, মনে হচ্ছিল আমার ঘাড়ের খুব কাছে কেউ নিঃশ্বাস ফেলছে। শিহরণ বয়ে গেল, আর ভয়ে কেঁপে ওঠার সাথে সাথে মুখ দিয়ে গোঙানির সমত বেরিয়ে এলো আমার। গোঙানির শব্দ বের হচ্ছিল, ছন ছন নুপুরের শব্দ চারিদিকে, এবং এই শব্দটা দৌড় দিচ্ছে। বিকট একটা মেয়ের হাসির শব্দ আসছে। আমি চোয়াল আটকে রেখে কাঁপতে কাঁপতে মাটি খোঁড়ার ব্যর্থ চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না। আর সইতে না পেরে বাটালি ছেড়ে দিলাম। ভয়ে কান্না চলে আসছিল আমার সামনে দাঁড়ানো জিনিয়া, মাথার চুলগুলো সামনে। আল্লাহ, সাদা 2 চোখ দেখা যাচ্ছে, ভমভম করছিল। আমার মাথায় ভয়ে শেষ। আমার বাম পাশ থেকে বিকটভাবে কেউ চিৎকার করে উঠল কিছু একটা। আমি দৌড় দিলাম। কাঁদছি নাকি চিৎকার দিচ্ছি আমি জানি না। আমার পেছনে ধাওয়া করছিল সেই এন্টিটিটা। আমি মুখ থুবড়ে পড়ে গেলাম। আমার চেহারার সামনে জিনিয়া, বড় বড় চোখ, মুখ থেকে লালা ঝরছে, নাকে গোল নথ পরা, হা করে তাকিয়ে আছে। ওর হাতে একটা ছুরি। বাম হাতে ছুরিটা জিনিয়া তার গলায় লাগালো আর একটা টান দিল। আমার কলিজা ছিটকে বেরিয়ে আসবে এখন বুক চিরে। ঘচ করে একটা শব্দ হলো, জিনিয়া নিজের গলা নিচে কেটে ফেললো। গরম রক্ত ছুটে আসলো, ছিটকে এলো আমার চেহারার উপর। চামড়ার উপর যখন রক্তটা পড়লো, সেই গরমটা আমি অনুভব করলাম। আমার আর কিছু মনে নেই। হুঁশ ফেরে আমির সাহেবের ডাকে। আমির সাহেব আমাকে টেনে তুললেন। উনি বুঝে গিয়েছিলেন যে আমি পারিনি। ওই তাবিজটা নিয়ে পালিয়ে গিয়েছিল সেই জিনটা। জানেন, জিনি আর সুস্থ হয়নি। আদৌ সুস্থ হয়েছিল কিনা আমি জানি না। যেহেতু আমি কিছু করতে পারিনি, মানে তাদের মেয়েকে যেহেতু সুস্থ করতে পারিনি, তাই অনেক কটু কথা আমি শুনেছিলাম ফোনে। আমার এই কর্মের যেই জীবন, তার শুরুর কিছু অংশ আজ বললাম, যাতে বুঝতে পারেন আপনারা শুরুটা কতটা কঠিন ছিল, কেন আমি মানুষকে বিশ্বাস করতে পারি না।
ধন্যবাদ জাহিদ ভাই আপনার স্টোরির জন্য। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার নাম রিপন, আমি লালমোহর থেকে বলতেছি। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আশা করি আপনাদের ঈদ অনেক ভালো কাটবে। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আজকে যে ঘটনাটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, এই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন আমার এক বন্ধু। তার নাম সবুজ। সঙ্গত কারণে তার ঠিকানা বা তার বাসার স্থান সবকিছু বলা যাচ্ছে না। তো আমি ঘটনার মধ্যে যে নামগুলো ব্যবহার করব সবগুলোই ছদ্মনাম। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো সবুজের ঘটনাটা তার দাদির সাথে ঘটেছিল। তো তার দাদির সাথে ঘটেছিল ঘটনাটা আজ থেকে প্রায় 30 বছর আগে। এটা 1995 বা 97 সালের একটি ঘটনা। তো এটা প্রায় 30 বছর আগের বলা যায় এমন একটা ঘটনা। তো সেই ঘটনাটা আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো সবুজের দাদি ছিলেন খুবই গরিব একজন মানুষ। তো দেখা যায় যে তার 2টা সন্তান ছিল। তো তারা হচ্ছে তাদের নিজের জীবিকা নির্বাহ করার জন্য তারা সবসময় তাদের হলো ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকতেন। এই কারণে দেখা যায় যে দাদিকে আসলে সবুজের দাদিকে দেখার মতো কেউ ছিল না। তো ওনার হলো স্বামী মারা গিয়েছেন 5 বছর কি 6 বছর আগে হবে। তো তারপর থেকে তিনি তার বাসায় একাই থাকেন। তার স্বামীর ভিটাতে তিনি একাই থাকেন। তো এখানে আসলে তার সন্তানরা যে তাকে দেখে না, বিষয়টা তা না। দেখা যায় যে তাদের সন্তানরা আলাদা বাড়ি করেছে, তাদের কাছাকাছি বাড়ির পাশে বাড়ি করেছে। কিন্তু ওই সবুজ দাদি বা ওই বাসাতেই তার স্বামীর বাসাতেই একাই থাকতেন। আর তো তার 2 সন্তান আলাদা আলাদা তারা বাসায় থাকতেন। তো এখানে সবুজের দাদি এবং তার হলো বাবা এবং চাচা দুজন সবাই মোটামুটি অনেক গরিব। তো দেখা যায় যে গরিব থাকার কারণে অনেক সময় দাদিকে দেখা যায় যে নিজেকে কিছু না কিছু করতে হতো। তো তিনি এলাকায় একটা কাজে বেশ পরিচিত। তিনি ধাত্রী হিসেবে খুবই পরিচিত। এখানে ধাত্রী বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে যারা ওই গ্রামে হলো বাচ্চা-কাচ্চা হলে যে দাইমা বলে যেটা আরকি, যে উনাকে নিয়ে যাওয়া হয় এবং উনি বাচ্চা-কাচ্চা প্রসব করাতে খুবই এক্সপার্ট। তো সেই সময় আজ ঘটনা যেহেতু 1900 সালের 2000 সালের আগে, তো সেই সময়কার কিন্তু এখনকার মতো এত আধুনিক চিকিৎসা ছিল না। সে সময়ে মানুষ যে মেয়েরা বাচ্চা প্রসব করতো সে সময় প্রধান চিকিৎসক হিসেবে এই দাইমারা কিন্তু প্রচুর পরিমাণ ভূমিকা রাখতেন। তো সবুজের দাদি ছিল এইরকম একজন দাইমা যিনি খুবই এক্সপার্ট, বিশেষ করে সন্তান জন্মদান ক্ষেত্রে সাহায্য করতে। তো প্রায় জায়গা থেকে, বিশেষ করে এলাকার বিভিন্ন জায়গা থেকে যখন বা কারো বাচ্চার প্রসব বেদনা উঠতো সেই সময় তাকে ডাক পড়তো এবং তাকে নিয়ে যাওয়া হতো এবং বিনিময়ে কাজ শেষে দেখা যায় যে বিনিময়ে সেই সন্তানের পরিবার তাকে হলো খুশি হয়ে টাকা পয়সা দিত এবং ওটা দিয়ে ওনার বেশ ভালোই চলতো। তো এইভাবে তিনি দিন যাপন করতেন। পাশাপাশি তার সন্তানরাও দেখা যায় যে খাবার দাবার দিয়ে যেত তার বাসায়। তো সবকিছু মিলে তিনি একটু ভালোভাবেই চলতেন, গরিব হলেও ভালোভাবে চলতেন। তো দেখা যায় যে তাকে এই কাজটা রেগুলারই করতে হয়। তো একদিন তিনি একটা গ্রামে গিয়েছিলেন একজন প্রসূতির বাচ্চা সন্তান প্রসব করার জন্য। তো তিনি হলো সেখানে সুন্দরভাবে কাজটা করেন এবং আসার সময় তিনি বেশ তাকে হলো উপহার সামগ্রী দেয়া হয় এবং সেগুলো নিয়ে তিনি বাসায় চলে আসেন এবং বাসায় আসতে, আসতে সেদিন আসলে তার অনেক দেরি হয়ে যায়। তিনি তাকে যখন বাসায় পৌঁছে দেওয়া হয় তিনি অনুমান করেন যে সেই সময় রাত প্রায় 12টা বেজে গেছে। তো কিছু করার নেই, যেহেতু ওই সন্তানটা ভূমিষ্ঠ হতেই লেট হয়ে গিয়েছিল কাজ করতে। তো যাই হোক তিনি হলো বাসায় আসেন এবং তিনি অনেক ক্লান্ত ছিলেন এবং তিনি শুয়ে পড়েন। তো যখনই তিনি শুয়ে পড়েন, যখন তার চোখটা লেগে যাওয়া অবস্থা, তো তিনি অনুভব করেন তার দরজার মধ্যে কেউ একজন টোকা দিচ্ছে। তিনি বেশ অবাক হয়ে যান যে এত রাতে আবার কে আসছে এবং কে তার দরজার মধ্যে টোকা দিচ্ছে। তো প্রথমে তিনি ভেবেছিলেন যে হয়তো তিনি মনের ভুলে এটা শুনতে পাচ্ছেন যে দরজা কেউ টোকা দিচ্ছে। তো তিনি হলো আবার পুনরায় ঘুমানোর চেষ্টা করেন, কিন্তু কিছুক্ষণ পর তিনি আবার হলো দরজার মধ্যে টোকার শব্দ পান
এবং কারো গলার আওয়াজ তিনি শুনতে পান এবং তাকে না এইভাবে ডাকতেছে, দাইমা দাইমা আপনি কি ঘরে আছেন? আপনার অনেক দরকার, একটু বাইরে আসবেন। এইভাবে কেউ একজন বলতেছে। তো এরপরে এক প্রকার দাইমা বিরক্ত হয়ে তিনি বিছানা থেকে উঠে বের হয়ে আসেন এবং তিনি দেখেন যে একটা লোক অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। তাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, তবে বোঝা যাচ্ছে যে তার শরীরে সাদা পাঞ্জাবির মতো কিছু একটা পরা। তো যখন তিনি সেই লোকটার উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন যে কে আপনি, আর আপনি এত রাতে আমাকে ডাকতেছেন কেন? তো সেই লোকটা বলে যে, দাইমা আপনার অনেক দরকার, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, তাকে আপনাকে দেখতে যেতে হবে, দয়া করে সাহায্য করুন। তো দাইমা বলে যে, দেখো বাবু, আমি আসলে মাত্র একটা কাজ করে আসলাম, আমি সারাদিন সেখানে ছিলাম, অনেক ক্লান্ত, আমার ঘুমের খুবই দরকার। তুমি অন্য কারো কাছে যাও, আমি তো এই গ্রামে শুধু একা না, আরো অনেকেই আছে, তুমি তাদের কাছে যাও, আমি অনেক ক্লান্ত। এই কথা বলে ওই সবুজের দাদি দরজা লাগিয়ে দেয় এবং তিনি আবার বিছানায় শুয়ে পড়েন। কিন্তু কিছুক্ষণ পর তিনি আবার তার দরজার মধ্যে টোকা শব্দ করেন। তো দেখা যায় যে তিনি আবার বিরক্ত হয়ে পুনরায় দরজা খুলে দেখেন যে সেই সাদা জুব্বা পরা লোকটা দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে এবং সেই লোকটা এবার রিকোয়েস্ট করতেছে, আপনি ছাড়া এই কাজটা অন্য কেউ পারবে না, আপনি দয়া করে আমার সাথে চলুন। তো দাইমা এতে খুবই বিরক্ত হয়, দেখো আমি আসলে অনেক ক্লান্ত, আমার ঘুমানো প্রয়োজন। তো সেই জুব্বা পরা লোকটা বলতেছে, দাইমা আসলে বেশি সময় লাগবে না, আমার বাসা এই কাছেই, এই গ্রামের কাছেই, আপনি একটু কষ্ট করে চলেন, আমার বিষয়টা একটু বিবেচনা করেন। তো দাইমা যেহেতু এই বিষয়গুলো বুঝে যে এই প্রসূতি বিষয়টা অনেক সেন্সিটিভ, তো তিনি দেখা যায় তার ঘুম না হওয়ার কারণে অনেক তিনি ক্লান্ত, তারপরও তিনি হলো একজনের উপকার হবে ভেবে এবং তিনি রাজি হয়ে যান। আসলে ওই যুবাপড়ার লোকটা তাকে বলেছিল যে আপনি যদি আমার কাজটা করেন, আপনি বিনিময়ে যা নেন তার থেকে আমি আপনাকে বেশি দিব। তো এখানে ওই দাইমা একটু জিনিস চিন্তা করে যে নর্মালি ওনারা হলো যে উপহার সামগ্রীগুলো পান, এগুলো এক সপ্তাহ মোটামুটি চলে যায় ভালোভাবে। তো এখানে যেহেতু তার কাজটা করার কারণে তাকে ডাবল দেওয়ার একটা অফার করতেছে, তো সেই জিনিস চিন্তা ভাবনা করে তিনি তার কষ্ট হলেও তিনি আজ ঠিক করেন যে আচ্ছা ঠিক আছে চলেন, আপনার যেহেতু উপকার হবে, তো চলেন। তো প্রথমত সেই লোকটা সামনে যাচ্ছিল, জুবা পরা লোকটা, এবং সেই সবুজের দাদি পিছনে পিছনে যাচ্ছিলেন। তো যেতে যেতে তিনি অনুভব করেন যে তাকে একটা বিলের মধ্যে নিয়ে যাচ্ছেন। তো এটাতে তিনি বেশ অবাক হয়ে যান যে কি ব্যাপার, এই লোকটা বিলের দিকে যাচ্ছে কেন? তো যখনই তিনি সেই লোকটাকে জিজ্ঞেস করতেছেন, কি ব্যাপার আপনি বিলের দিকে যাচ্ছেন কেন, আপনার বাড়ি কোথায়, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কিন্তু সেই যুবা পড়া লোকটা বলে, এই তো সামনে, আর একটু সামনে আসেন। ততক্ষণে রাসেল ভাই, ওই সবুজের দাদি বুঝতে পেরেছেন এটা কোনো সাধারণ মানুষ নয়। কারণ সেই মানুষটা, আমরা নর্মালি যখন হাঁটি তখন আমাদের পায়ের শব্দ হয়, কিন্তু সেই মানুষটা, সেই জুব্বা পরা মানুষটা যখন হাঁটতেছেন মনে হচ্ছে যে তার পায়ের কোনো সাউন্ড হচ্ছে না, অথচ দাদি তিনি নিজের সাউন্ড, পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন, অথচ তার সামনে থাকা ব্যক্তিটার কোনো পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন না। তার কাছে মনে হচ্ছে যে সেই মানুষটা মাটির উপরে উড়ে উড়ে যাচ্ছে, যার কারণে একদম নিস্তব্ধ। সেই সময় তার পাওয়ার সাউন্ড তার মানে পাওয়ার কথা, কিন্তু তিনি কোনোভাবেই পাচ্ছেন না। তো সেই সময় দাদি বুঝতে পেরেছেন যে এটা কোনো মানুষ নয়, এটা কোনো জিন। তো সেই সময় তিনি চিন্তা করলেন যে তিনি পিছন দিক দিয়ে দৌড় দেবেন কিনা, কিন্তু অলরেডি তিনি অনেক দূর চলে এসেছেন। আর যদি এটা সত্যি সত্যি জিন হয়ে থাকে, আর যদি তিনি পিছনে ফিরে দৌড় মারেন, তাহলে হয়তো বা সেই জিনটা তার প্রাণ নিতে পারে এবং তার অনেক বড় ক্ষতি করতে পারে। তো এই চিন্তা ভাবনা করে দাদি হলো সিদ্ধান্ত নিলেন যে দেখা যাক আসলে তাকে কোথায় নিয়ে যায়। তো রাসেল ভাই, সেই যুবা পড়া লোকটা দেখা গেল একটা নদীর পাড়ে গিয়ে থামলেন এবং যে তিনি ধীরে ধীরে নদীর পানিতে নামলেন। তো দাদি এটাতে বেশ অবাক হয়ে গেলেন যে লোকটা নদীর পানিতে নামলো কেন। তো যখন তিনি জিজ্ঞেস করলেন যে আপনি পানিতে নামছেন কেন, তখন সেই যুবাপড়া লোকটা বলল যে আপনি ভয় পাবেন না, আপনার কোনো কিছুই হবে না, আপনিও নামুন।
তো পরবর্তীতে এখন উপায়ন্ত না পেয়ে দেখা যায় সবুজের দাদি এক প্রকার বাধ্য হয়ে তিনিও পানিতে নেমে যান। এবং রাসেল ভাই যখন সবুজের দাদি পানিতে নেমে যান, তিনি এতটাই অবাক হয়ে যান যে নদীর পানিগুলো তার শরীরের পানি মানে তার কাপড় চোপড়, তার শরীর ভিজতেছে না। এবং ধীরে ধীরে তিনি অনুভব করলেন যে এই পানির নিচে একটা সিঁড়ি আছে এবং এই সিঁড়ি দিয়েই তাদেরকে নামতে হবে। এবং যখনই তিনি এক পা দুই পা করে সামনের দিকে এগাচ্ছেন, তার কাছে নদীর পানিগুলো বা সেই পুকুরের পানিগুলো মনে হচ্ছে যে তাকে স্পর্শ করতেছে না। এবং যখনই তারা দুজনেই পানির নিচে চলে যান, তারা তখনই সবুজের দাদি অনুভব করেন তিনি একটা পুরো রাজমহলে যেন প্রবেশ করেছেন। তিনি দেখেন যে উপরের দিকে পানি মানে আকাশের দিকে পানি দেখা যাচ্ছে এবং নিচে পুরোটাই যেন একটা রাজমহল। তিনি খুবই অবাক হয়ে যান এবং তিনি স্পষ্ট হয়ে যান যে এটা কোনো জিনের বাড়ি। তো পরবর্তীতে সেই জিনটা তাকে হলো তার বাড়ির মেন ফটকে নিয়ে যায় এবং দুইজন দাসীকে বলে যে এনাকে ভিতরে নিয়ে যাও। তো পরবর্তীতে দাদি ওনার হলো বউয়ের কাছে যান, ওই জিনটার বউয়ের কাছে যান এবং তিনি দেখেন যে সেই জিনের বউটা অনেক ছটফট করতেছে বিষব্যতনায়। তো পরবর্তীতে দাদি যা যা লাগে প্রসব করানোর ক্ষেত্রে, একজন প্রসব করানোর জন্য যা যা লাগে তিনি সেই সমস্ত আনতে বলেন এবং তাৎক্ষণিকভাবে কিছুক্ষণের মধ্যেই সবকিছুই তার সামনে উপস্থিত করা হয়। এবং ওই দাদি খুবই সুন্দরভাবে মানে একদম প্রফেশনালভাবে সেই জিনটার বাচ্চাকে প্রসব করাতে সক্ষম হন এবং সেই জিনটার একটা পুত্র সন্তান হয়। তো এই কাজ শেষে পরে দাদিকে তিনি ওই একই রাস্তা দিয়ে দাদিকে হলো বাসার কাছাকাছি পর্যন্ত সেই জিনটা পৌঁছে দেন এবং পৌঁছে দিয়ে এর আগে যেটা ঘটনা ঘটে রাসেল ভাই, ওই যখন সন্তান প্রসব শেষ হয় তখন যখন তিনি আসবেন সেখান থেকে, তখন ওই জিনটা জুবা পড়া জিনটা বলে যে আপনি আমার কাছ থেকে কি চান, আপনি আমার কাছে যা চান আমি তাই দিব। কিন্তু দাদি আসলে যদিও তার চাওয়া পাওয়ার ছিল, কিন্তু তিনি মনে মনে ভয় পাচ্ছিলেন যে এই জিনের কাছ থেকে নিলে হয়তো বা তার ক্ষতি হতে পারে। তো তিনি সেফ মানা করে দেন আমি আসলে কিছুই চাই না, আমাকে বাসায় পৌঁছে দেন। তো পরবর্তীতে জিনটা আসলে ওই বাসায় পৌঁছে দেয়, বাসার একদম পৌঁছে দেয় না, বাসার কাছাকাছি এসে তখন দাদি বলে আমি এখন এটুকু পথ যেতে পারবো, আপনি চলে যান। তো পরবর্তীতে সেই জিনটা সালাম দিয়ে চলে যায়। তো রাসেল ভাই সেদিনের মধ্যে দাদি সুন্দরভাবে তিনি বাসায় আসেন এবং তিনি ঘুমিয়ে যান এবং তারপরের দিন তিনি অনুভব করেন তার শরীরটা অনেক ফুরফুরা। নর্মালি তিনি হলো হাঁটাচলা করার সময় তার শরীরে ব্যথা এবং অন্যান্য অনেক কিছু তিনি অনুভব করতেন, কিন্তু সকালে তিনি ঘুম থেকে ওঠার পর তিনি অনুভব করতেছেন যেন তার বয়স 20-21 বছর হবে এরকম বয়স। যদিও তিনি দেখতে বয়স্ক কিন্তু একই রকমই আছেন, কিন্তু তার কাছে মনে হচ্ছে যে তার শরীরের এনার্জি একদম 21 বছর বা 20 বছর বয়সী একটা মেয়ের মতো। তিনি খুবই আশ্চর্য হয়ে যান যে এটা কিভাবে হলো। এবং পরে যখন তিনি রাতের কথা চিন্তা করেন, হয়তোবা ওই জিনটাকে সাহায্য করার কারণে সে হয়তোবা কোনো কিছু করেছে যার কারণে তার এখন এরকম শারীরিক প্রতিক্রিয়া হচ্ছে। তো পরবর্তীতে রাসেল ভাই 1 সপ্তাহ এরকম করে তিনি ফিটফাট ছিলেন এবং সুন্দরভাবে তিনি তার বাইরের কাজগুলো চালিয়ে যাচ্ছিলেন। তো এইভাবে কেটে যায় প্রায় 1 মাস। তো এক প্রকার তিনি ভুলেই গিয়েছিলেন যে তিনি কোনো জিনের এরকম একটা প্রসূতির কাজ করেছিলেন, এটা তিনি এক প্রকার ভুলেই গিয়েছিলেন। তো 1 মাস পর তিনি হলো একটা জায়গায় কাজ করে এসে তিনি খুবই ক্লান্ত ছিলেন এবং দেখা যায় যে তিনি ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে পড়েছেন। তো অনেক রাতে, গভীর রাতে প্রায় রাত 2টার সময় তিনি অনুভব করেন যে তার দরজার মধ্যে কেউ টোকা দিচ্ছে। তিনি খুবই বিরক্ত হন যে এত রাতে আবার কে আসলো। এবং রাসেল ভাই যখন তিনি দরজা খুলে বাইর হলেন এবং যা দেখলেন তা বেশ অবাক হলেন। এটা তো সেই জিনটা যেটা 1 মাস আগে একটা প্রসূতি যে কাজটা করে দিয়েছিলেন, এটা তো সেই জিন। এবং আজকে সেই জিনটা বলতেছে যে আমাকে আপনার সাথে যেতে হবে, আপনাকে আমার সাথে যেতে হবে।
তো দাদি বলতেছে, আমি আসলে দেখো বাপু, আমি কাজ করে আসলাম মাত্র, আমি এখন যেতে পারবো না, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। তো সেই জিনটা বলে, আজকের মতো আপনি চলুন, আপনাকে আর আমি কখনোই বিরক্ত করব না, দয়া করে আজকে চলুন। তো পরবর্তীতে এক প্রকার সেই জিনটা জোড়াজুড়িতে তার সাথে যেতে বাধ্য হন। একই রাস্তায়, একই পুকুর পাড় বা নদীতে গিয়ে একই সিঁড়ির মাধ্যমে তারা পানির নিচে যেয়ে সেই রাজমহলে চলে যায়। এবং ওখানে যাওয়ার পর ওই জিনটা তার বাচ্চাকে দেখতে বলেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এবং সবুজের দাদি সবকিছু চেক করে, দেখেন যে ওই জিনটার বাচ্চা একদম সুস্থ এবং একটা খুবই ফুটফুটে, একটা সুন্দর, একটা সুস্বাস্থ্যওয়ালা বাচ্চা। তো এটা জানার পর ওই জিনটা একদম নিশ্চিন্ত হন এবং ওনাকে বলেন যে দেখুন, আপনি যেটা আমার উপকার করেছেন সেটা আমি কোনোদিনই ভুলবো না। আপনি এই বিনিময়ে আমার কাছে কিছু চান, আমি আপনাকে সেটাই দিব। কিন্তু রাসেল ভাই, ওই সবুজের দাদি বলে যে না, আমি বিনিময়ে কিছুই চাই না, আমাকে বাসায় পৌঁছে দেন। তো পরবর্তীতে ওই জিনটা ওই সবুজের দাদিকে বাসায় পৌঁছে দেন এবং বাসায় পৌঁছে দেওয়ার পর সেই জিনটা পকেট থেকে একটা থলে বের করেন, যেটা হলো মুদ্রার থলে। সেটা হলো দাদিকে দেন। দাদি প্রথমে খুবই মানা করেছিলেন, কিন্তু সেই জিনটাও নাছোড়বান্দা, সে বলেছিল যে আপনি এটা নেন, তাহলে আমি অনেক খুশি হব। তো পরবর্তীতে দাদি এক প্রকার মানা করা সত্ত্বেও তিনি সেই থলিটি নেন এবং তিনি সেটা নিয়ে বাসায় রাখেন। তো সেদিনের মতো তিনি ঘুমিয়ে যান এবং ঘুমানোর পর সকালে যখন তিনি সেই সেই থলেটা চেক করেন, তিনি যেটা দেখেন, তিনি অবাক হয়ে যান। তিনি দেখেন যে সেখানে কিছু স্বর্ণের মুদ্রা রয়েছে। তো সেগুলো তিনি দেখেই বুঝতে পারেন যে এগুলো স্বর্ণের। তো তিনি পরীক্ষা করার জন্য একটা স্বর্ণের কয়েন নিয়ে তিনি একটা জুয়েলারি দোকানে যান, যারা আসলে সোনা কেনা বেচা করেন তাদের কাছে যান এবং তিনি এটা পরীক্ষা করান এবং সেই লোক বলে যে এটা স্বর্ণের, এবং সেই কয়েনটা বিক্রি করে তিনি অনেকগুলো টাকা পান। তো রাসেল ভাই, পরবর্তীতে সবুজের দাদি দেখা যায় যে অনেকদিন পর পর বিভিন্ন জুয়েলারির কাছ থেকে কয়েনগুলো বিক্রি করে তিনি অনেক টাকার মালিক হয়ে যান। এর পরবর্তী থেকে ওই সবুজের দাদির পরিবার এবং তার সন্তানরা সবাই একসাথে থাকা শুরু করে এবং তাদের যেন মানে একদম পরিবেশ পরিবর্তন হয়ে যায়। তারা গরিব থেকে মোটামুটি একটা মানে উচ্চ মধ্যবিত্ত হয়ে যায়। তো এর আসলে ওই কয়েনগুলোর বিক্রি করার ফলেই তারা পরবর্তীতে বড়লোক হয়ে যায়। তো রাসেল ভাই, এটাই ছিল সবুজ দাদির সাথে ঘটে যাওয়া ঘটনা। তো তিনি বলেছেন যে এর পরবর্তী থেকে ওই জিনটা নাকি আর কখনো দেখা দেয়নি এবং লাস্ট যখন জিনটার সাথে কথা হয়েছিল, সেই জিনটা বলেছিল যে আপনি যে আমার কাজটা করে দিয়েছেন এবং আমি যে আপনাকে কয়েনগুলো দিয়েছি, এগুলো আপনি কাউকে বলবেন না, আর যদি আপনি কাউকে বলেন তাহলে আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে, তাই রিকোয়েস্ট থাকবে আপনি কাউকে বলবেন না। তো দাদি এই বিষয়টা অনেকদিন কাউকে বলেননি। তো অনেকদিন অতিবাহিত হওয়ার পর তিনি নাকি তার পরিবারের লোকজনদের কাছে যখন শেয়ার করেন যে তিনি এই স্বর্ণের কয়েনগুলো কোথায় পেয়েছেন, তো পরিবারের আসলে এক ধরনের চাপের কারণে তিনি বলতে বাধ্য হয়েছেন, সেটা বলেছেন প্রায় 10 বছর পর। তো রাসেল ভাই, এই 10 বছর পর যখন 2006 কি 7 হবে, এক্স্যাক্টলি সবুজ ভাই সেই আমার বন্ধু সবুজ এক্স্যাক্টলি লোকে মানে এটা বলতে পারতেছে না, সালটা বলতে পারে নাই। তো উনি বলেছেন যে এটা 2006-7 এদিক তিনি স্বীকার করেছেন যে এটা এরকম একটা কাজ করে তিনি এই মুদ্রাগুলো পেয়েছেন। এবং রাসেল ভাই, এটা বলার ঠিক 1 বছর, এই মানে ঘটনাটা প্রকাশ করার 1 বছর পরেই এই সবুজের দাদি মারা যান। এটা আসলে তিনি একটা রোগে আক্রান্ত হয়ে মারা যান। তো রাসেল ভাই, এটাই ছিল সবুজের দাদির একটা ভয়ানক ভৌতিক ঘটনা। আমার কাছে ঘটনাটা খুবই ভালো লেগেছিল, যার কারণে আমি চিন্তা করলাম যে ভূতি ফ্যামিলি লিসেনারদের কাছে শেয়ার করার। তো আমি জানি না ঘটনাটা আপনাদের মাঝে কেমন লেগেছে, যদি কমেন্ট করে জানান তাহলে হয়তো বুঝতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রথম ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তানভীর চট্টগ্রাম থেকে। তার নানা বাড়িটা হচ্ছে একটা জমিদার বাড়ির পাশে, মানে তাদের ওই জমিদার বাড়িটা একটা কম্বাইন্ড জমিদার বাড়ি ছিল একসময়। সেটার কিছু শেকড় তাদের সাথে সংযুক্ত ছিল, তানভীরের নানাদের সাথে। পূর্বপুরুষরা সেটার সাথে সংযুক্ত ছিলেন। তো বাড়িটা বিশাল একটা কম্পাউন্ড, একপাশে বিশাল জমিদার বাড়ি, যেটার বেশ খানিকটা অংশ এখন পোড়ো টাইপের, মানে ওখানে কেউ বসবাস করে না। খোলা জমিদার বাড়ি পড়ে আছে, সেখানে অনেক ঘর আছে যেই ঘরগুলো ব্যবহৃত হয় না, এবং বিশাল বিশাল বাড়ি। এবং তার পাশে যেই অংশটা, সেখানে বসত বাড়ি, যেখানে থাকেন মানুষজন। তো ওই বসত বাড়ি আর যেই জমিদার বাড়ির যে অংশটা ব্যবহৃত হয় না, সেটার মধ্যে বাউন্ডারিটা কিন্তু বেশ পুরনো, এবং কয়েক জায়গায় একদম ক্ষয়ে গেছে, ভেঙে গেছে, নাই মানে ছোট্ট খোলা জায়গা, ইট নিচু হয়ে ওখান থেকে ঢোকা যায়। আর এই বসত বাড়ির মূল অংশে ঢুকতে গেলে যে রাস্তা দিয়ে আসতে হয়, সেটাও কিন্তু মূল সড়ক থেকে অনেক দূর ঘুরে আসতে হয়, বেশ একটা প্রাকৃতিক অংশের ভেতর দিয়ে, গাছ গাছালি এবং পাশে খোলা প্রান্তর, এর মধ্যে দিয়ে আসতে হয়। এবং দেখা যায় যে ওখানে আসলে, ওই রাস্তার শেষ মাথায় আসলে প্রথমেই যেটা চোখে পড়ে, গিয়ে সোজা ওই বাউন্ডারি খোলা অংশ দিয়ে জমিদার বাড়িটা একেবারে মুখ বদদান করে দাঁড়িয়ে আছে এরকম। তো তার পাশে জমিদার বাড়ির একেবারে এই সাইডে কিন্তু একটা রাস্তা আছে। সেই রাস্তা সোজা চলে যায়, সোজা চলে গেলে পাশে একটা কবরস্থান, এবং সেই কবরস্থানটা দিনের বেলাও বেশ ভীতিকর। কারণ পুরনো কবর, এই জমিদার পরিবারের অনেকের কবর আছে, এমনকি তানভীরদের পরিবার, যেহেতু তারা ওই যে বললাম যে শেকড় আছে এখানে, তো তাদের পরিবারেরও বেশ কিছু পুরনো মানুষের কবর সেখানে আছে। তো গাছগাছালি এবং বেশ একেবারে অন্যরকম। অন্যরকম বলার কারণ হচ্ছে যে জায়গাটা এরকম লাগে যখন দিনের বেলাও থাকে, মানে ভর দুপুর, তখন কিন্তু রোদ খুব ভালো মতন ঢোকে না, কারণ এই যে বড় বড় গাছ, এগুলোর পাতা সে রোদ আটকে দেয়, তখন একটা আলো আধারের সৃষ্টি হয়। তো গেলে ওই জায়গায় যদি মানুষ ঢোকে বা হেঁটে যদি একেবারে কবরস্থান পর্যন্ত যায় জমিদার বাড়ি পার হয়ে, যেটা মানুষ দেখতে পায় যে একেবারে নিস্তব্ধতা। কারণ এই রাস্তা সোজা চলে গেছে একেবারে শেষ মাথায়, সেখানে একটা বড় পুকুর, কবরস্থানের পাশে বড় পুকুর, এবং অনেক বড় পুকুর। সেই পুকুরটা সেই অনেক পুরনো, সেই জমিদারদের আমলের পুকুর। ঘাটটা মোটামুটি এখনো বাঁধানো আছে, বেশ খানিকটা অংশ ভেঙে ভেঙে গেছে, কিন্তু তারপরও ঘাটটা বাঁধানো আছে। এই জমিদার বাড়ির মানুষরাই ব্যবহার করতো সেখানে। আর পুকুরের ওই পারে পুরোপুরি গাছগাছের একদম ওয়াইল্ড জঙ্গল, এবং সেই পুকুরের মানুষ সাধারণত ব্যবহার করতে যেত না। খুব কম মানুষই আছে সাহস করে সেখানে মাছ টাছ ধরতে যেত, এবং দু একজন মাছ টাছ পেত। তারপরও এই মাছ নিয়ে আসার সময় অনেকেই অনেক কিছু মানে এক্সপিরিয়েন্স করছেন। আর ওই যে জঙ্গলটা দুপুরবেলায় গেলে যেটা মনে হয় একেবারে নিস্তব্ধ, খা খা করতেছে, একেবারে দেখা যাচ্ছে পাতা পড়ার শব্দ পাওয়া যায়, এরকম একটা অবস্থা। এবং অনেকে দেখতো যে সেখানে বেড়াল দৌড়ে বেড়াচ্ছে, কালো রঙের বিড়াল, এবং সেই বিড়াল বেশ বড় আকৃতির, এবং এটা নাকি ওই মানুষ দেখলে তাকাতো, মানুষের ঘুরে ঘুরে তাকাতো এবং জোরে জোরে ডাকতো, লেজ ফুলিয়ে দিত। এবং এই বিড়ালের বাসস্থান ছিল এই কবরেরই ভিতরে কোথাও, সেখানে ঢুকে যেত হঠাৎ করে। আর এরকম বিড়াল কিন্তু আসলে আমি দেখছি, এটা শুনতে অনেকটা আশ্চর্য লাগলে আমি নিজেও দেখছি এরকম। আমি পুরনো কবরস্থানে গিয়ে, সেই অনেক পুরনো কবরস্থান, 1700 সালের কবরস্থান, সেখানে গিয়েও কিন্তু আমি এরকম বিড়াল দেখছি। একেবারে আমার কাছে ভিডিও করা ছিল যে বিড়ালটা এরকম দেখে ফট করে কবরের নিচে ঢুকে গেল, এর মাটির নিচে থাকে কোথাও। তো বিড়ালটা কিন্তু অনেকেই দেখছে। আর এই বিড়ালটা দেখলে মানুষ ভয় পেত। বিড়ালটাকে যদি কেউ দিনের বেলা দেখতো, দুপুরবেলা, তাও ভয় পেত, কারণ সে মানুষকে ভয় পেত না, দেখে তাকাতো এবং ডাকতো, মানে বেশ ভারীভাবে ডাকতো। তো মানুষ ভয় পেত ওই জায়গায়। আর মানুষ বলতো যে এই যে পুকুরের পাশ দিয়ে একেবারে সংকীর্ণ যে জায়গাটা, মানে হাঁটার ছোট্ট জায়গা আছে, যে ওই পাশের জঙ্গলে যাওয়া যায়, সেখান থেকে রাতের বেলা নাকি শিয়াল টিয়াল এসে এই জায়গাটা থাকতো। আর জমিদার বাড়ি তো নিস্তব্ধ। তো পুরো জায়গাটার বর্ণনা দেওয়ার কারণ আছে, কারণ আপনাদেরকে একটু বোঝানো দরকার। আপনারা একটা কল্পনা করে দেখবেন জায়গাটা কেমন, আপনাদের এই কল্পনায় নিয়ে আসার জন্য। তো যাই হোক, তো এই হচ্ছে তানভীরদের নানা বাড়ি। তো তানভীরের নানা বাড়িতে একবার একটা অনুষ্ঠান হলো, 1997 সালের কথা। তো তানভীরের নানা তার মেয়ের জামাইকে দাওয়াত করলেন। তার সর্বশেষ যেই মেয়ের বিয়ে হয়েছে তার জামাই, এবং সে মেয়ে এবং মেয়ের জামাইকে আনলেন দাওয়াত দিয়ে, এবং সাথে অন্য মেয়েদেরকেও দাওয়াত দিলেন। তো বাড়িতে বেশ উৎসব মুখর একটা পরিবেশ, সবাই আসছে। তো এই উৎসব মুখর পরিবেশে সবচাইতে আনন্দে আছে বাচ্চারা,
মানে বাচ্চা এবং কিশোর কিশোরী যারা ছিল সব কাজিনরা তারা একত্র হতে পারছে এবং তারা একসাথে টাইম কাটাতে পারতেছে। অনেকদিন পর একসাথে সবাই গল্প গুজব আড্ডা হচ্ছে তাদের মধ্যে, মানে বয়স অনুযায়ী আর কি, এক একটা ব্যাচে ভাগ হয়ে গেছে। তো তানভীর কিন্তু তখন অনেক ছোট, মানে একেবারেই ছোট, সে এগুলো তার রিকল করার মতো অবস্থায় নেই। সেই ঘটনাটা শুনছে তার বড় বোন জান্নাতের কাছ থেকে। তো যাই হোক, সবাই এরকম করতেছে। তো তানভীর তার এক কাজিনের নাম লিখছে, মানে অ্যাকচুয়ালি আমি কিন্তু মানে অ্যাকচুয়ালি ওই নামগুলো ইউজ করতেছি না, আমরা এখানে সেটাকে ডিফারেন্ট করে দিই, ছদ্মনাম দিচ্ছি। তো তানভীরের এক কাজিন ছিল, নাম হচ্ছে রাফাত। তো রাফাত দেখতে মাশাআল্লাহ বাচ্চা হিসেবে অনেক সুন্দর ছিল, কিশোর বয়সী সে। তো তাকে তার মা সবসময় আগলে রাখতো এই সুন্দর দেখে, কারণ মানুষজন বলতো নজর লাগবে ইত্যাদি ইত্যাদি। আরও মানে তখনকার সময় কিন্তু আর একটু যারা মানে শহরের বাইরে থাকতো তাদের মধ্যে কিন্তু অনেক কিছু প্রচলিত ছিল, সুপারস্টিশনস অ্যান্ড এইসব। আর এমনিও ধর্মীয়ভাবে বলা হয় যে মানুষের নজর কিন্তু লাগে, ইভেল আই যেটা। তো এটাই শুনে তানভীরের খালা খুব আগলে রাখতো রাফাতকে, তিনি সবসময় ছেলেকে একটু আগলে রাখতেন। তো যাই হোক, এখন যেহেতু নানা বাড়ি আসছে তো খুব আনন্দের ব্যাপার, সব কাজিনদের সাথে খেলতেছে, তো খেলাধুলা হচ্ছে, বেশ বিজি টাইম যাচ্ছে। তো বিকালের দিকে, পড়ন্ত বিকেল, তখন এই রাফাত আর অন্যান্য ওই সমবয়সী যারা কাজিন আছে তারা খেলতে খেলতে একেবারে চলে গেল নিজেদের উঠোন থেকে বাইরে, একেবারে জমিদার বাড়ির যে আঙিনাটাতে, সেখানে যে খেলতে। এখন তাদের কি খেলাধুলা হবে, বিভিন্ন রকমের খেলা হয় বাচ্চাদের, তো কিশোর বয়সে বিভিন্ন রকমের খেলা হয়, বরফ পানি, কানামাছি, তারপর এই লুকোচুরি খেলা। এটা তো লুকোচুরি খেলার কথা তারা প্ল্যান করলো। তো যখন বলতেছে যে আমরা লুকোচুরি খেলি, কেন জানি তাদের কাছে মনে হলো, মানে বাচ্চারাই পরবর্তীতে এটা বলছে যে তাদের কাছে কেন জানি মনে হচ্ছে যে চারিপাশটা কেমন জানি আনন্দমুখর হয়ে উঠছে। এটা তাদের কাছে ফিল হয়েছে, তাদের সবার মনে বেশ এই খেলাটার কথা যখন উঠলো যে আমরা লুকোচুরি খেলি, মনে হলো যে তাদের মনের মধ্যে একটা আনন্দ বয়ে গেল। এবং এটা কেন হলো তারা কিন্তু বুঝতে পারেনি। তারা বলছে যে ওই সময় আমরা যখন এই লুকোচুরি খেলার প্ল্যান করলাম, কেমন জানি মনে হলো যে পুরো এই কম্পাউন্ডটাই তাদেরকে মানে আগ্রহ জোগালো এটা খেলার জন্য, কেমন জানি, মানে এটা একটু অদ্ভুত একটা ব্যাপার। যাই হোক, তো প্ল্যান হলো যে যেটা হয় লুকোচুরি খেলায়, টিলো এক্সপ্রেস, যেটাকে আমরা ছোটবেলা আমরা ঢাকায় বলতাম টিলো এক্সপ্রেস। তো একজন গিয়ে ফার্স্টে তারা নিজেরা একটা বেট করবে, এটার মধ্যে একজন হবে হারবে, যে তাকে বলে চোর খেলার মধ্যে। তো সে গিয়ে যেটা করতে হয়, চোখ বন্ধ করে কোথাও গুনতে হবে, 1 থেকে 10 বা 1 থেকে 20 এরকম গোনার সিস্টেম থাকে। তো সে গুনবে, সে গোনার পরে সবাই এর মধ্যে লুকোবে, এবং লুকোনোর পরে সে খুঁজে বের করবে। তার যখন গোনা শেষ হবে, সে যখন গুনতে থাকবে তখন কিন্তু সবাই লুকোনো শুরু করবে এদিক ওদিক। আর সে তার যখন গোনা শেষ হবে তখন সে শুরু করবে খোঁজা, খুঁজে বের করবে। এক একজনকে যখন সে ফাইন্ড আউট করবে তখন কিন্তু এক একজন ধরা খেয়ে যাচ্ছে। তো এরকম করে কিন্তু তার সবাইকে খুঁজে বের করতে হবে। এই খেলার নিয়ম আপনারা অনেকেই খেলেছেন, এটাই ছিল সেই টিলো এক্সপ্রেস খেলার নিয়ম, এবং এরকমই তারাও করলো। তো সেই বেট হলো, তো বেটের মধ্যে হেরে গেল হচ্ছে সেই রাফাত দেখা গেল যে ওই সেই বারবার মানে বিভিন্ন আউট হয়ে যাচ্ছে, তার মধ্যে সেই হলো শেষ পর্যন্ত চোর। তো রাফাত যখন চোর হয়েছে, মানে তাকে খুঁজতে হবে সবাইকে, তো বললো যে ঠিক আছে, তো তোমাকে যেটা করতে হবে, এইখানে চোখ মানে উঠোনের মধ্যে চোখ বন্ধ করে লাভ নাই, তুমি দেখবা। তো সে বলছে না আমি দেখবো না, কিন্তু ওনারা বলছে না তুমি দেখবা, এটা বিশ্বাস করি না আমরা, তুমি এখানে যাও, ওই যে একটা ঘর আছে, ওই যে কর্নারের দিকে একটা ঘর আছে। বাচ্চারা সবাই কিন্তু এই বাসা সম্বন্ধে, বাচ্চাদের মধ্যে কিন্তু ধারণা কম, তারা জানে পুরো বাড়ি, জমিদার বাড়ি, তাদের পূর্বপুরুষদের এখানে বাড়ি ছিল ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারা কিন্তু ভৌতিক ব্যাপারটা এত এইভাবে অনুধাবন করে নাই। তো তারা বললো যে ওই কর্নারের রুমটায় তুমি যে ওইখানে ভিতর থেকে গুনবা, সাউন্ড করবা, এর মধ্যে আমরা পলাবো বিভিন্ন জায়গায়। তো ঠিক আছে, রাফাতকে পাঠাই দেওয়া হলো কর্নারের রুমে। রাফাত চলে গেল। তো রাফাত যাওয়ার সময় একটু ভয় পাচ্ছিল, পেছন ফিরে তাকাচ্ছিল বারবার সবার দিকে, বলতে এইভাবে তাকাস কেন? বলে যে না ওই রুমের মধ্যে কে আছে, কিচ্ছু নেই, যা যে গুন, তুই গুনবি চুপচাপ, আর তাকাবি না কিন্তু এদিকে। তো যাই হোক, রাফাত আস্তে আস্তে উঠে গেল। বাসাটা তো এরকম যে কয়েকটা সিঁড়িতে উপরে উঠতে হয়, তারপর একটা করিডোর দিয়ে রাফাত একলা গেছে, যে ওই ঘরের সামনে দাঁড়াইছে। ঘরটা তার কাছে দেখে একটু ভয় লাগতেছিল রাফাতের কাছে, কারণ দরজাটা খোলা এরকম মেলা, কিন্তু ভেতরে কেমন জানি একটা অন্ধকার কোমট এনভায়রনমেন্ট, মনে হচ্ছে যে ভেতরে কেউ আছে, এরকম রাফাতের ফিল হচ্ছিল। তো এইসব জিনিস কিন্তু পরে রাফাত বলছে, মানে রাফাতের মুখের ভাষ্য এগুলা। তার কেন জানি মনে হচ্ছিল ভেতরে কেউ আছে, তাকে মানে সে গেলে দেখতে পাবে।
তো সে ইতস্তত করতেছে, আবার তাকালো বাইরে, তো আবার তার কাজিনটা হাত দিয়ে দেখাচ্ছে তাকে ভিতরে যেতে। তো রাফাত মানে কিছু চিন্তা না করে ঢুকে গেল রুমে। তো রুমটা অন্ধকার, আলো আধারিতে ভরা। তো সে এক পাশে গিয়ে গোনা শুরু করলো, 1 2 দেয়ালের দিকে তাকায়। আর সে অনেস্ট ছিল, সে দেখবে না, মানে ওই সময় বাচ্চারা আসলে অনেস্টি থাকে, খুব কম বাচ্চাই আছে যে চুরি করে দেখে। তো যাই হোক, এরকম গোনা শুরু করলো, 1 2 3 এরকম গুনতেছে। তো এর মধ্যে সবাই পড়ানো শুরু করলো। তো সবাই যখন লুকানো শুরু করছে, সবাই লুকায় যাচ্ছে। তো এরকম 6 7 তার 10 পর্যন্ত গোনার কথা আর কি, 10-এর মধ্যে লুকাইতে হবে। তাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিং ছিল 10 গোনার মধ্যে লুকাইতে হবে। তো ওই টাইমটা আসলে এক্সটেন্ড হয় যে মানুষকে কত দূর পর্যন্ত যেতে পারবে, প্যারামিটার বলে দেয় যে এই এতটুকুর মধ্যে লুকাইতে হবে। তো ওদের প্যারামিটার ছোট ছিল, 10 পর্যন্ত গোনার কথা। তো সে যখন 1 2 3 করে 6 না 7-এ একটু সময় নিয়ে গোনে, 6 বা 7-এর পরে কিন্তু কেউ আর তার এই কল শুনে নেই। তো যাই হোক, সবাই লুকায় পড়ছে এর মধ্যে, বিভিন্ন জায়গায় লুকায় বলতেছে নিজেরা, মানে যে যার মতো ভাবতেছে। আবার অনেক সময় টিম করেও লুকায়, 2 জন একসাথে লুকায়, এরকম আছে। তো তখন তারা বলতেছে যে তো দুষ্ট, ও 10 গুনলো না, এরপর চুপ করে আছে, ও নিশ্চয়ই এরপরই বের হয়ে গেছে রুম থেকে, দেখতেছে। তো সবাই ঘাপটি মেরে আছে নিজের মতো। এর মধ্যে অনেক সময় পার হয়ে যাচ্ছে। তো ওরা কিন্তু পরন্ত বিকালের দিকে খেলা শুরু করছিল। তো লুকায় থাকতে থাকতে একসময় ধৈর্যচ্যুতি ঘটলো এদের, কারণ বুঝতেছে এখান থেকে তারা বিভিন্ন জায়গায় লুকাইছে ওই বাড়ির, সেই পুরনো বা জমিদার বাড়ির, কেউ এই দেয়ালের পেছনে, কেউ অন্য রুমের কর্নারে, এরকম। তো ওদের মধ্যে একজন বেশ ভয় পাওয়া শুরু করলো। সে মানে একা লুকাইছিল একদম এই পাশের একটা ঘরে, এবং সে এখান থেকে দেখতেছিল যে আলো কমে যাচ্ছে এবং অনেক সময় গেছে, কিন্তু কেউ কিন্তু বের হয়ে আসতেছে না। তো ও আসলে ভয় পেয়ে গেছে, কারণ হচ্ছে ওর কাছে কেন জানি মনে হলো তার রুমের মধ্যে কেউ আছে, মানে মানে তার সে যে রুমের মধ্যে আছে কেউ একজন আছে। এবং এক সময় সে শুনলো চাপা একটা হাসির শব্দ, মনে হচ্ছে ভারী কোনো কণ্ঠে কেউ চাপা হাসি দিছে। বড়রা ছোটদের দুষ্টুমি দেখলে যেভাবে হাসে ওরকম। তো সে এরকম কেঁপে উঠে পিছনে তাকাইছে। তার কাছে মনে হচ্ছে যে অন্ধকার কোণটা, মানে ঘরের যে কোণাটা, একদম কর্নার, 2 দেয়াল যেখানে মিশছে, ওই কর্নারে অন্ধকারের মধ্যে কেউ বসে আছে এরকম মনে হচ্ছে। সে দেখতে পাচ্ছে না, কিন্তু তার কাছে মনে হচ্ছে। তো ভয় পাইছে সে তাড়াতাড়ি বের হয়ে আসছে, কারণ সে চিন্তা করছে যে আমি ধরা পড়লে পড়বো, অসুবিধা নাই। আর বাইরে তো অন্ধকার, মানে তখন অলরেডি মানে আলো একদম পড়ে গেছে, মানে যেই সময়টা মানে গধূলির সময় যেটাকে বলে, এরকম সময় হয়ে গেছে। তো সে বের হয়ে আসছে, বের হয়ে এসে দেখতেছে কেউ নাই, পুরো খালি, করিডোর খা খা করতেছে, এই পাশে উঠান খালি। তো সে সবার নাম ধরে ডাকা শুরু করলো, এই অমুক অমুক বের হয়ে আসো, ওর তো কোনো খবর নাই, রাফাত কাউরে খুঁজতেছো না, কি ব্যাপার, কাউরে তো ধরলো না, এতক্ষণ হয়ে গেছে। তো সে যখন চিল্লাইতেছে কর্নারে, তারপর দেখলো যে কয়েকজন বের হয়ে আসছে, পুরো এই দেয়ালের এই পাশ থেকে ওইখান থেকে কয়েকজন আসছে। তো তারা সবাই মিলে আবার গেল ওই তাদের ওই বিল্ডিং এর পিছনে, দেখলো যে ওরা 2 3 জন ছিল, তারাও 2 জন, মানে তারা ব্যস্ত হয়ে গেছে, লুকায় ছিল গাছের পিছনে, কিন্তু বের হয়ে আসলো। বের হয়ে আসার বললো যে কি হয়েছে, মানে বলে যে রাফাত তো দেখতেছি না, কাউরি তো খুঁজে নেই, কোথায়, তোমরা কেউ দেখছো রাফাতকে? বলে না। বলে এই দেখো অন্ধকার হয়ে যাচ্ছে। তো সবাই যখন একসাথে হয়েছে 5-7 জন ছেলে, তো তাদের মধ্যে থেকে আরো একজনকে পাইতেছে না তারা, সে কোথায়। তো ওকে খুঁজতে খুঁজতে তারা ওই পুরা যে জমিদার বাড়ির কম্পাউন্ডের পিছন দিকে চলে গেছে। এটি কিন্তু অন্ধকার খুব দ্রুত নেমে আসতেছে। তো যে দেখতেছে ওইখানে মানে ওরা দেখতেছে যে কবরস্থান এখানে শুরু হয়েছে। তো কবরস্থানে ওখানে গিয়ে জোরে জোরে ডাকা শুরু করলো, ওর নাম ধরে, রাফাতের নাম ধরো, 2 জনের নাম ধরে ডাকতেছে। তো দেখা গেলো যে 2-3 বার ডাকার পর একসাথে ডাকতেছে। তো ওই ছেলেটা বের হয়ে আসছে, সে বের হয়ে আসছে একদম, তার মানে মনে হচ্ছে ঘুম। তো ওর বলতে হাত দিয়ে ডাকছে, এদিকে আসো তাড়াতাড়ি। তা আসলো, আসার পর কি হয়েছে তোমার? বলে আমি তো প্রায় ঘুমাই গেছিলাম এখানে। কোথায়? বলে ওই কবরের পিছনে, কবরটার পিছনে লুকায়। বলে এটা কোনো কথা নাকি, তুমি কেন ওইদিকে লুকাইছো? বলে যে আমি বসে আছি লুকায় থাকতে থাকতে। বলে কবরস্থানে কেন গেছে দূর, আমরা যাতে খুঁজে না পায়। যাক, রাফাতকে তো পাইতেছি না। তো যাই হোক, সবাই মিলে আসছে। এখন অনেকক্ষণ তারা রাফাত ডাকাডাকি করলে, এর মধ্যে কিন্তু অন্ধকার হয়ে গেছে। তো তারা আর দূরে গেল না, একেবারে বাসায় চলে আসলো। বাসায় এসে সবাইকে বলতেছে যে এরকম আমরা রাফাতকে খুঁজে পাইতেছি না, কি হয়েছে? তখন জিজ্ঞেস করলো, রাফাতের মা আসছে দৌড় দিয়ে, কি হয়েছে? বললো যে এরকম টিলো এক্সপ্রেস খেলতেছিলাম, রাফাত তো হাঁটছে, চোর হয়েছে, ও গুনতেছিল, তারপর আরো আছে না, কোথাও নেই। বলে কোথায় গুনতেছিল? রাফাতের মা বলতেছে কোথায়? বলে ওই রুমে। তো তিনি যখন শুনছে ওই রুমের কথা, তখন নাকি তিনি সাথে সাথে মূর্ছা গেছেন, মানে পড়ে গেছেন। তো অন্যান্য মুরব্বীরা এসে ধরছে তাড়াতাড়ি। তা জিজ্ঞেস করলো কি হয়েছে, তাকে বাচ্চাদেরকে জিজ্ঞেস করছে কি হয়েছে, বলছে যে এরকম এরকম। তারা হচ্ছে রাগ করে উঠলো, বলে তোদের কে বলছে ওখানে যাইতে, আর ওইখানে কেন বাড়াইছিস রুমে?
ওই রুমে কেন পাঠাইছস? তখন বললাম, আমরা কি জানি ওই রুমে কি পাঠাইছি। এদের মধ্যে তারা সুন্দর শুনতেছে যে নিজেদের মধ্যে কথা বলা বলে মাস্টার সাহেব শুনতেছে। তো মাস্টার সাহেব শুনে তারা বলছে কি মাস্টার সাহেব কি? তাহলে আচ্ছা বাচ্চাদেরকে বললো না সরানো এখানে, তো সরাই নিল। তো যাই হোক, এটা ব্যাপারটা হচ্ছে যে ওইখানে একজন টিচার থাকতো। তো ওই টিচার পরবর্তীতে কোনো একটা কারণে কোনো কারণে তাকে ওখানে শাস্তি দেওয়া হয়েছিল জমিদার বাড়িতে, এবং অনেকেই মনে করতো যে ওই টিচারের যে প্রেতাত্মা সেখানে আছে সেটা অনেকে বিশ্বাস করতো। এবং কিন্তু সত্যিকার অর্থে এখানকার যারা হুজুর ছিলেন তারা বলছেন যে এটা আসলে জিন, এটা কোনো প্রেতাত্মা না, এই টুকিটাকি যে মানুষকে দেখা দেয় ইত্যাদি ইত্যাদি, এটা কোনো জিন, এটা কোনো মাস্টারের আত্মা না বা টিচারের আত্মা না। কিন্তু মানুষ কিন্তু মনে করতো, অনেকে এরকম মনে করতো, কারণ ওই যে টিচারের মতো সেজে বা টিচার অনেকেই ফিল করতো যে ওখানে হাঁটা চলা করতেছে বা ওই ঘরের মধ্যে থেকে টিচারের কণ্ঠ শুনতো গেলে, অনেকে পাড়ি দিয়ে যাচ্ছে হঠাৎ করে, মানে একলা ভর দুপুরে মানুষ যাচ্ছে, কেউ শুনতেছে যে ভেতর থেকে টিচার কথা বলতেছে বা পড়া বুঝাচ্ছে কাউকে, এরকম গিয়ে দেখতো নাই। আবার অনেকে এরকম শুনতো। তো যাই হোক, তো এরকম কথাবার্তা হচ্ছে বাসার মধ্যে কই গেল। তো যেহেতু এখানে ওই রুমের মধ্যে ঢুকেই সেই হয়েছে, যারা বড় মানুষ মুরব্বী তারা ওখানে বেরোয় যে একেবারে রাতের বেলা, তখন ওই জমিদার বাড়ির ওই বিল্ডিং এর মধ্যে তো তখন কারেন্ট ছিল না, কারণ ওইটা একেবারে অংশ, ওখানে মানুষ থাকে না, কিভাবে যাবে। বাসার থেকে হারিকেন, টর্চ লাইট এগুলো নিয়ে গেল, গিয়ে পুরো ওই জায়গায় সার্চ করলো, দেখলো যে ওই রুমের মধ্যে কেউ নাই, পুরা রুম ফাঁকা, মানে রুম ফাঁকা, খা করতেছে, রুমের মধ্যে কেউ নাই। পুরা খুঁজলো, উপরতলা খুঁজলো, নিচতলা খুঁজলো, রাফাতের নাম ধরে রাখলো, নাই, একদম নাই। তো রাফাতের নানাও তো পাগল হয়ে গেছে, তার মা তো একবার ওই যে মূর্ছা গেছে, তারপর পানি দিয়ে তার হুশ আনছে, সে প্রলাপ বকতেছে ছেলের জন্য। তো সবাই খুব টেনসড, কি করবে বুঝতে পারতেছে না, চিন্তা করতেছে যে থানায় খবর দিয়ে পুলিশকে বলবে নাকি যে এখানে ছেলেকে পাচ্ছে না। তো পুলিশও মানুষকে সাধারণত 24 ঘন্টা সময় নেয় মিসিং পার্সন ধরতে, কিন্তু তারপরে এখানে যে ছোট বাচ্চা, এই জন্য চিন্তা করছে। এবং তানভীরের নানারও মোটামুটি প্রভাব ছিল, সেখানে প্রভাবশালী মানুষ। তো যিনি চিন্তা করছেন যে থানায় বলবেন, প্রিপারেশন নিচে বাসার থেকে মানুষ পাঠাইছেন থানায় যায় বলতে যে ছেলে এখান থেকে হঠাৎ করে হাওয়া হয়ে গেছে। তো বাসার মানুষ গেছে থানায় খবর দিতে, আর মসজিদেও খবর পাঠিয়েছেন হুজুরকে আনতে। তো যাই হোক, এর মাঝে আসলো দারোগা সাহেব আসার আগেই হুজুর আসলো, এসে হুজুর আরেকজনকে সাথে ওনার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আসছে, আনার পর বললো যে এরকম এরকম ব্যাপার, হুজুর ছেলেকে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, তো হুজুর বললো ঠিক আছে, আমার সাথে আরো মানুষ আসেন, তানভীরের নানা সহ মামারা, এবং সবাই মিলে গেল। মহিলাদেরকে বললো যে খবরদার যেতে না ওইখানে, বাচ্চাদেরকে বাসায় থাকতে বললো, বাচ্চারা যেন ওখানে না আসে। তো তারা হেঁটে গেলেন ফার্স্টে, পুরা কম্পাউন্ড একবার ঘুরলেন। হুজুর চোখ বন্ধ করে করে দাঁড়ায় দোয়া পড়তেছেন, তারপর সেই কবরস্থানের ওদিক দিয়ে যাচ্ছেন। তো সবার হাতেই এই আলো, হারিকেন, লণ্ঠন ইত্যাদি নিয়ে যাচ্ছেন তারা, প্রায় 5-7 জন মানুষ, লাঠি আছে হাতে। তো এরকম দিয়ে যখন পুরো কবরস্থানটাকে তারা খুঁজতেছেন বিভিন্ন জায়গায়, তো কবরস্থানে এক জায়গায় দেখলেন যে বিড়ালটা বসে আছে একটা কবরের পাশে, এরকম বেশ বড় বিড়াল। তো ওরা সবাই কিন্তু আসছে, এতগুলো মানুষ দেখে কিন্তু বিড়ালটা ওখান থেকে সরে নাই, তার চোখ জল জল করতেছে। তো হুজুর সবাইকে হাত দিয়ে এরকম দাঁড়া করায় কাছে যে মানে বিড়ালটা থেকে বেশ কাছাকাছি দূরে যে তিনি দোয়া পড়তেছেন, চোখ বন্ধ করে দোয়া পড়তেছেন। তো বেশ অনেকক্ষণ দোয়া পড়ছেন, দোয়া পড়ার পর হুজুর বলতেছে তোমরা আসো। তারা সবাই হাঁটা দিল কবরস্থান থেকে বেরোয়। বিড়াল কিন্তু ওখান থেকে সরলো না, বিড়ালটা কিন্তু ওখানেই বসে আছে। নর্মালি কিন্তু মানে যে কোনো বিড়াল এরকম সিচুয়েশনে থাকেই না এতগুলো মানুষের জন্য। তো যাই হোক, তারা কবরস্থান থেকে বেরোয় ওই রাস্তা ধরে, মানে একেবারে অন্ধকার রাস্তা, ওইটা ধরে ওই সেই হারিকেনের আলোতে যা দেখা যাচ্ছে, লণ্ঠন হারিকেন এগুলোর আলোতে একেবারে হাঁটতে হাঁটতে হুজুর সবাইকে লিড দিয়ে নিয়ে গেলেন একেবারে পুকুরের পাশে। পুকুর কিন্তু একদম নিস্তব্ধ, গাছের পাতাগুলো নড়তেছে, এবং এর মাঝে বেশ মানে মেঘলা হয়ে গেছে আকাশ, মেঘ ডাকা শুরু হয়েছে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামবে। এবং এর মাঝে আকাশে বিজলিও চমকাইল একবার। তো হুজুর ওখানে দাঁড়িয়ে কি জোরে জোরে দোয়া পড়া শুরু করলেন, বিশেষ কোনো দোয়া তিনি পড়া শুরু করলেন। তো যখন পড়তেছেন, ওনার সাথে হাফেজ সাহেবকে তিনি বলছেন এখানে একই সাথে পড়তে আর কি। তো দুজন মিলে পড়তেছেন। তো একটু পরে খুব আশ্চর্যজনক ভাবে আবহাওয়াটা বেশ চেঞ্জ হয়ে গেল। ওইখানে মনে হচ্ছে যে একবারে ঝড় বৃষ্টি এখনই আসবে, এরকম অবস্থা। আকাশ ঘুম ঘুম বেশি করা শুরু করলো, মনে হলো যে মেঘগুলা একত্রিত হয়ে যাচ্ছে ওই জায়গায়। এবং হুজুরের সেই তেলাওয়াত আরো জোরে হচ্ছে, মানে আরো উচ্চ স্বরে করতেছেন তিনি। এই সময় হঠাৎ করে দেখলেন যে আকাশ থেকে
মনে হলো একটা মানে একেবারে বিদ্যুতের মতো এসে, ওখানে তাল গাছ ছিল 3টা, ওই তাল গাছের গোড়ার মধ্যে ট্রাম করে পড়লো এই বাজের মতো, এবং ওই গোড়ার মধ্যে আগুন ধরে গেল, তাল গাছের গোড়ায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। আর তারপরে থপ করে পানিতে কিছু একটা পড়লো উপর থেকে এসে, বেশ জোরে, মনে হলো যে একটা বেশ জোরে একটা মানুষের মতো এসে ঝপ করে পানিতে পড়ছে, পানি একেবারে ছিটকায় উঠছে উপর দিকে পুকুরের। তো পড়ছে যে তখন তারা খেয়াল করতে, যে পানিতে পড়ছে সে হাত দিয়ে এরকম করে পানি নাড়াচ্ছে, মানে হাবুডুবু খেতেছে, পানিতে ডুবে যাবে। তো সবাই বুঝলো, মানে পরিবারের সবাই বুঝলো এটা রাফাত পড়ছে উপর থেকে, কোনো জায়গাতে, কোনো তাল গাছের উপর থেকে বা কোনো জায়গা থেকে ওখানে তাকে ফেলা হয়েছে, মানে উপর থেকে ফেলা হয়েছে রাফাতকে পানির মধ্যে। সে ডুবে যাচ্ছে ওখানে, সে হাত পা নাড়তেছে, ডুবে যাচ্ছে আর কি। তো এই সময় রাফাতের মামা 1 সেকেন্ডে কোনো চিন্তা না করে সে দৌড় দিয়ে যে স্প্রিং এর মতো লাফ দিল পুরো পুকুরের মধ্যে চপাস করে, এবং সে সাঁতরায় যাচ্ছে। তো তিনি যখন সাঁতরায় যাচ্ছেন, দেখলেন যে রাফাতের নানিও পেছন থেকে চলে আসছিল এখানে। তো নানি যখন চলে আসছে তখন তিনিও মনে হচ্ছে যে পানিতে নেমে যাবেন এরকম আর কি। তখন ওই হুজুরের সাথে যিনি ছিলেন, আরেকজন আলেম ছিলেন, হাফিজ সাহেব, তিনি তো ওনাকে বলছেন যে খালা আপনি যান না ওখানে, আপনি যান না এখন, আপনি গেলে কিন্তু বিপদ হবে, আপনি পিছনে যান, আপনি পিছনে, আপনাকে আসছেন কেন এখানে, পিছনে যান, আপনি শরীর বন্ধ করেন করে পিছনে যান, এখানে থাকেন না। তাই বলে তিনি চুপ করে আসেন। তো একটু পরে দেখলো যে সাঁতরায় খুব দ্রুত রাফাতের মামা বা তানভীরের মামা সাঁতরায় দ্রুত চলে গেলেন ওইখানে, গিয়ে রাফাতকে ধরলেন, মানে সে ডুবে গেছিল, তিনিও ডুব দিয়ে ধরলেন, ধরে তারপর তিনি মানে টেনে নিয়ে আসতেছেন, মানে ডুবন্ত মানুষকে যেভাবে টেনে আনে ধরে, তো এনে একদম পাড়ে উঠছেন, হাঁপাচ্ছেন, তো এনে উঠাইছেন, দেখছেন যে আসলে রাফাতই ওখানে পড়ছিল। তো তাকে তুলে ধরে এরকম করে পরে নিয়ে আসা হলো, আনার পর বুঝতেছে যে তার হার্টবিট আছে, মানে সে শ্বাস নিচ্ছে কিন্তু অচেতন। তো ওই অবস্থায় হুজুর বললেন যে নিয়ে আসেন তাড়াতাড়ি। তো যখন তারা আসতেছে ওই রাস্তা ধরে একদম কবরস্থানের পাশ থেকে, তখন কিন্তু কবরস্থানের মধ্যে মনে হচ্ছে কারা কানা ঘুষা করতেছে, কথা বলতেছে, এরকম একটা অবস্থা, মানে বেশ ভয়ঙ্কর একটা অবস্থা। মনে হচ্ছে সেখানে মানুষজন কিছু কথা বলতেছে, মানে নিজেদের মধ্যে, খুবই ভয়ঙ্কর একটা অবস্থা, মানে এরকম মনে হচ্ছে কবরস্থানের পাশে। এবং যারা গেছিল সবাই ভয় পেয়ে গেছে, সবার গায়ে কাটা দিয়ে উঠছে, মানে হাতের যে হারিকেন লণ্ঠনের আলো তো খুব দূরে যায় না, ছড়ায় না বেশ, এর মাঝে কবরস্থান, এখানে প্রাচীন কবরস্থান, এখানে কেউ থাকে না, সেখানে মনে হচ্ছে মানুষজন গুঞ্জন করে কথা বলতেছেন একজন আরেকজনের সাথে, কানাঘুষা করতেছে এরকম। তো যাই হোক, তো মোটামুটি তারা ওই জায়গাটা পার হয়ে গেল, পার হয়ে কবরস্থান পার হয়ে একদম চলে আসলো তাদের বাড়ির উঠানে এনে বারান্দায় রাফাতকে শোয়ানো হলো, শোয়ায় তাড়াতাড়ি তার পানি যতটুকু তার পেটে ঢুকছিল বের করা হলো, এবং সে বের করে দিল, কাছতে সব পানি বের করে দিল। তো তারপরে হুজুর বললেন যে শরীর মুছা যান তাড়াতাড়ি, টয়লেট এনে মুছানো হলো, এবং তিনি তখন ওখানে বসে দোয়া পড়া শুরু করলেন। দোয়া পড়তে তিনি বললেন যে এই ছেলেকে তো রুকাইয়া করতে হবে, ওকে নিয়ে গেছিল, খারাপ জিন নিয়ে গেছিল, তো ওকে আমি রুকাইয়া করব, আপনারা মহিলারা কেউ আসবেন না, আমরা নিয়ে বসি একটু ক্লোজড এনভায়রনমেন্ট। এর মধ্যে কিন্তু বেশ ঝড় বৃষ্টি, বাতাস শুরু হয়ে গেছে বাইরে, এবং বৃষ্টিরও কিছু ফোঁটা পড়তেছে। তো এই অবস্থায় হুজুর নিয়ে গেলেন ভেতরের রুমে, নিয়ে যেয়ে তিনি রুকাইয়া শুরু করলেন, দোয়া পড়তেছেন, ঘরের বসে বাতি নিভাইতে জাস্ট মোমবাতি জ্বালায় রাখছেন। এই সময় দেখা গেল যে রাফাত কথা বলা শুরু করলো বেশ ভারী গলায়, মানে এটা ওর মানে কণ্ঠে যতটুকু মানে জোর করে ইলাস্ট্রেট করে মোটা করে দেওয়া যায় একটা কিশোরের কণ্ঠ, সেরকম ভাবে, এবং উঠে বসে কথা বলতেছে। তো এরকম করে সোজা উঠে বসে কথা বলতেছে। তো হুজুর তখন জিজ্ঞেস করলো যে এই ছেলেকে কেন ধরছিলি, কোথায় নিয়ে গেছিলি? বললো তো নিয়ে যাইতাম, আপনি তো টানায় আনলেন আমারে, আমি তো ওরে নিয়ে চলে যেতাম এখান থেকে। বলে কেন? যে ওর পরিবারে পূর্বপুরুষ আমার উপর অনেক অত্যাচার করছে, ওরে ছাড়বো না। তখন হুজুর বললো যে চুপ থাক বেয়াদব, মৃত্যুক্ষ থাকার, কিসের তোর উপর অত্যাচার করছে, তুই কে? তখন সেই ওই টিচারের নাম বলতো, না তুই কোনোই না, তুই কারো আত্মা না, তুই জিন, তোর নাম বল। তখন তিনি বকা দিয়ে বলছে, তখন নাকি সেই জিনটা, মানে উনি তখন সাথে বলার সাথে সাথে দোয়া পড়ছেন, হুজুর দোয়া পড়ছে, সূরা পড়ে, মানে বিশেষ আয়াত পড়ে করছে, তখন সাথে সাথে নাকি মানে চিৎকার করছে, চলে যাচ্ছে, উড়ে যেতেছে আমার। তখন নাকি সে বললো যে আমার নাম অমুক। বলে তুই কি করস, তুই এখানে ফুলারে নিছিস কেন? তোর বছরে লয়ে যাবো, কেন নিয়ে যাবি তুই? পূর্বপুরুষ অনেকেই করছে। আবার তিনি দোয়া পড়ে করলেন, বলে এই ছেলের কি হয়েছে, এই ছেলের সাথে কেন এরকম করতেছিস? ছাড়, ওরা ছেড়ে এক্ষুনি চলে যাবে, কখন আসবি না, ওরা নিয়ে গেছে, সে জন্য তোর শাস্তি দেবো এখন। তাই বলে হুজুরি করলেন, এবং তিনি আরো আমল করা শুরু করলেন। তো এক পর্যায়ে নাকি বলছে যে ছেড়ে দিয়েছি। তো বলছে কি হয়েছিল, তুই কি লেগে ধরছিস? ওরে কয় যে আমি ওই রুমে থাকি,
আমি ওইখানে থাকি, ওই বাসার মধ্যে ঘোরাঘুরি করি। কে পোলা ওই সময় ঢুকছে ওইখানে, ঢুইকা আমার পাশ দিয়ে গেছে এবং আমার তখন নজর পড়ছে ওর উপরে। আর আমার নজর খুব খারাপ, আমার নজর কার উপর পড়লে আমি তারে লয়ে যাই। যাই হোক, অনেক তাকে তখন ওই হুজুর অনেক মানে তাকে বিভিন্ন রকমের দোয়া পড়ে সালাহ দিলেন, বুঝাইলেন যে এগুলো করবি না, এসে অনেক কিছু বললেন যেটা করে আর কি জিন ছাড়ানোর সময়। তো তিনি এই টোটাল পারফর্ম করে, তার যে রুকাইয়া পারফর্ম করার পরে দেখা গেল এক সময় ওই জিনিসটা রাজি হলেও চলে যাবে এখান থেকে, কারণ হুজুর তাকে হুমকি দিচ্ছে যে তাকে শাস্তি দিবে, আটকায় রাখবে। তো এক পর্যায়ে সে ছেড়ে দিল, রাফাতকে ছেড়ে দিল, রাফাত ধপ করে পড়ে গেল। তো হুজুর সাথে সাথে বললো যে আপনারা নিয়ে আসেন, তেল নিয়ে আসেন। তো দেখা গেলো যে বাসায় সরিষার তেল ছিল, সরিষার তেল আনছে। তিনি দোয়া পড়ে ফু দিয়ে সে সরিষার তেল মালিশ করে দিলেন হাতে পায়ে ছেলেটার, আর বললো যে ওর কিন্তু জ্বর আসবে, কষ্ট হবে, কারণ ওর উপরে এই জিন আসর করছিল, ওকে নিয়ে গেছিল। কত দূর নিয়েছিল বলা যায় না, জিনটা তো চলে অন্যভাবে, ওরা তো মানুষের মতো না, অন্য ডিমেনশনে। এবং আমি ওই সময় আমল করে ওকে ওখান থেকে আনাইছি। তো হুজুর বললো যে কি হয়েছিল জিনিসটা, তিনি শুনছেন হুজুরের কাছে। ওনার আরো ছিল, জিন ছিল সাথে, হুজুরের কাছে আসতো যারা। তো বলছে যে এর মধ্যে জিনদের সহায়তা নিচ্ছেন তিনি এটা আনানোর জন্য। তো ওদের মধ্যে বলছে যে ওই রাফাত নাকি ওখানে ঢুকে যখন গুনতেছিল তখন নাকি ওই জিনটা ওখানে ঘুরতেছিল ওই জায়গা দিয়ে। এবং এমন একটা সময় যে সময়টা আসলে খুব মানে সেই মাগরিব আসন্ন কাছাকাছি একটা সময়, পড়ন্ত বেলায় সময়। এবং তার খুব ভালো একটা সুবিধা হয়েছে এবং রাফাতের উপর তার নজর পড়ছে, এই ছেলেকে সে নিয়ে যেতে চাইছে। এবং ওইটা অনেক সময় তাদের শত্রুতা থাকে কোনো পরিবারের সাথে। দেখা গেছে যে আমাদের দেশে যখন মানুষজন এসে বাড়িঘর কিনছে বা জমি জমা নিয়ে থাকা শুরু করছে, তখন কিন্তু জঙ্গল পরিষ্কার করছে অনেক জায়গায় গেছে, দেখা গেছে যে ওদের আবাসস্থল ছিল সেটাও কিন্তু মানুষ পরিষ্কার করে সেখানে থাকা শুরু করছে, বাড়িঘর নির্মাণ করছে। এর জন্য তাদের সাথে একটা কনফ্লিক্ট থাকে। তো এই জিনও অনেক সিনিয়র জিন, তার সাথেও একটা কনফ্লিক্ট এদের পরিবারের ছিল, সেটা থেকে এইগুলা। তো যাই হোক, এই জন্যই মানুষ অনেক সময় মনে করে যে ওইখানের মানুষ অনেকের বিশ্বাস যে মাস্টার শেফ এখানে ঘোরাঘুরি করে। তো এরকম আসলে ব্যাপারটা না। তো যাই হোক, তিনি এগুলো বলেন যে ওকে যাই হোক ছাড়ানো হয়েছে। তিনি ওই যে ওখানে বিড়াল বলতেছে যে ওখানে রহস্য, উনি বলেন নাই যে বিড়ালটা জিন, বাট তিনি বলছে যে ওখান থেকেই উনি জানতে পারছেন কবরস্থান থেকে যে ওকে কোথায় নিয়ে গেছে এবং কোন জায়গায় তাদের পোর্টাল দিয়ে যাচ্ছে। তো সেখানে যেই তিনি দোয়া পড়ে দিয়েছেন, তার মতো চেষ্টা করছেন এবং ওকে তো রেখে দিয়ে গেছে। তো পরবর্তীতে হুজুর বলে যান যে রাফাতকে এখানে যে কয়দিন থাকবে সাবধানে রাখতে, এবং দোয়া দুরুদ পড়ে তিনি ফু দিয়েছেন এবং বলছে যে তারপরে তার বাড়িতে গেলেও তাকে ঠিক মতো দেখে শুনে রাখতে, বেশ কিছুদিন তার উপর করতেন। আর বলছে যে ওর দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দর, ভালো, ওর উপর এরকম উপরি জিনিসের নজর পড়তেই পারে, তো ওকে সাবধানে রাখবেন। ও যখন মোটামুটি যুবক বয়স হবে তখনও সাবধানে রাখবেন। তো এগুলো বলে দিয়ে গেছিল হুজুর। তো রাফাতের আম্মা সেটাই মেনে চলতো এবং পরবর্তীতে রাফাতকে বেশ সাবধানে রাখতো। আর ওই বাসাতে ওই ছেলেপেলেদেরকে খুব রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল ওই জায়গায় খেলতে না। তারপরও ছেলেপেলেরা কিন্তু ওইটা মানে ওই জানতো এইসব ঘটনা ঘটছে এবং তাদের মধ্যে একটা ইন্টারেস্ট কাজ করতো ওই জায়গার উপরে। ছেলেপেলেরা তারপরও যেত লুকায় দেখতে এবং এরকম টুকিটাকি ব্যাপার স্যাপার ঘটতেই থাকতো ওই বাসার ওই জায়গাটা একটা হন্টেড জায়গা। যাই হোক, এই ছিল তানভীরের এই ঘটনাটা। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।